জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। তো আজকে আমাদের এই কিওয়ার্ড রিসার্চের অলরেডি একটা ক্লাস তো আহনাফ আপনাদের এটা কন্ডাক্ট করছিল। তো আজকে হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চের কন্টিনিউ কন্টিনিউ করবো আর কি আমরা। তো অলরেডি আপনারা এই জিনিসগুলো জানেন বা এইগুলো দেখানো হয়েছে, আমি তারপরে একটুখানি রিক্যাপ করি। আপনাদের এই মানে টাইপস অফ কিওয়ার্ডস একটা আছে যে মোটামুটি 4 ধরনের কিওয়ার্ড আছে: ইনফরমেশনাল, ন্যাভিগেশনাল, কমার্শিয়াল অ্যান্ড ট্রানজাকশনাল। তো এর মধ্যে সবথেকে বেশি কাজ করা হয় হচ্ছে ইনফরমেশনাল এবং কমার্শিয়াল কিওয়ার্ড, এই দুইটা কিওয়ার্ড নিয়ে বেশি কাজ করা হয়। এক্সাম্পল হিসেবে হচ্ছে এরকম যে ওয়াটার টেনিস শুজ, এটা হচ্ছে একটা ইনফরমেশনাল কিওয়ার্ড। এক্সাম্পল হচ্ছে নাইক শোরুমস ইন নিউ ইয়র্ক, এটা হচ্ছে নেভিগেশনাল, যে এই লোকটা শু কিনতে চাচ্ছে, কিন্তু যে লোকটা নাইক শোরুম ইন নিউ ইয়র্ক লিখে সার্চ করছে ওর মাথার ভিতরে অলরেডি নাইক ব্র্যান্ডটা ঘুরতেছে। হ্যাঁ, ও ও জানে যে ও নাইকের শোরুম, নাইকের জুতাটাই কিনবে, ও কিন্তু জুতাই কিনতেছে। যে ওয়াটার টেনিস শুজ লিখে সার্চ করতেছে সে শুধুমাত্র টেনিস শুটা কি কি জিনিস বা এটা দিয়ে কি কাজ হয় ওইটা একটা ইনফরমেশন পাওয়ার জন্য করতেছে, ওর মাথার মধ্যে কোনো ব্র্যান্ড নাই। তো এটা হচ্ছে ইনফরমেশন আর নেভিগেশনের মধ্যে ডিফারেন্সটা। কমার্শিয়াল বলতে হচ্ছে কি হোয়াট ইজ দ্য বেস্ট ব্র্যান্ড অফ টেনিস শু। আপনি একটা আর্টিকেল লিখলেন, ওখানে বেস্ট 1 2 3 4 করে র্যাঙ্কিং ট্যাঙ্কিং করলেন, এরকম যে আর্টিকেল গুলো সেটাকে বলা হয় বা এই ধরনের যে কিওয়ার্ড গুলো, এই কিওয়ার্ড গুলোকে বলা হয় হচ্ছে আপনার কমার্শিয়াল কিওয়ার্ড। আর লাস্ট একটা হচ্ছে ট্রানজাকশনাল, যে আপনি ডিসাইডই করে ফেলছেন যে আপনি নাইকি টেনিস শু কিনবেনই, তো আপনি বাই নাইকি টেনিস শুজ লিখে অনলাইনে সার্চ করলেন, আপনি চলে গেলেন মার্কেটে, মার্কেটে গিয়ে কিনে ছিনে নিয়ে চলে আসলেন। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি 4 ধরনের কিওয়ার্ড পৃথিবীতে আছে। এই যে কিওয়ার্ড গুলো, এই কিওয়ার্ড গুলো আপনার আহ, এই যে যেভাবে করে শুরু হয়, এই শুরুটা কিছু কিছু মডিফায়ার আছে, ও মডিফায়ার গুলোকে এখানে একসাথে করা হয়েছে, বাট আমি পরের স্লাইডে আরেকটা পুরো মডিফায়ারের লিস্ট দিয়ে দিব। এখান থেকে দেখা যাচ্ছে যে হাউ টু ফিক্স এ ফ্ল্যাট বাইক টায়ার, এই লোকটা জানতে চাচ্ছে যে হাউ টু ফিক্স এ ফ্ল্যাট বাইক টায়ার মানে ওর বাইক টায়ারটা ও কিভাবে ফিক্স করবে এই ব্যাপারটা ও জানতে চাচ্ছে। তার মানে ওর অলরেডি বাইক কিন্তু কেনাই আছে, তাই না? মানে সাইকেল অলরেডি কেনাই আছে। তারপরে সে কি করবে, যে সে ওইটা তো ফিক্স যখন করতে চাইবে তখন সে হয়তো বা ফিক্স করতে পারলো, অথবা হচ্ছে গিয়ে প্রবলেমটা সম্পর্কে সে অ্যাওয়ার হইলো। এরপরে সে কি করবে, মোটামুটি একটা ইনার টিউব, এই যে বেস্ট ইনার টিউব ফর রোড বাইকস, এভাবে করে সে সার্চ করবে। এটা হলো ইনভেস্টিগেট করতেছে যে কোন টিউবটা নিলে আমার ভালো হবে। আপনার মোবাইল কিনতে গেলে কি এক চান্সেই তো মোবাইলটা কিনেন না, তাই না? যে আমি গেলাম, দুইটা মোবাইল ধরলাম, আমি সাথে সাথে কিনে ফেললাম, এরকম তো মনে হয় না 2024-এ আর কেউ মোবাইল টোবাইল কিনে। তো মোটামুটি তো সবাই একটু আগে থেকে একটু একটু রিসার্চ করে যে এই মোবাইলটা আমি কিনতেছি, এটার মধ্যে অ্যান্ড্রয়েড কত আছে, গেম টেম খেলতে পারবো কিনা, ক্যামেরা কত মেগাপিক্সেল, কয়টা ক্যামেরা আছে, এগুলো তো আমরা একটু দেখি, তাই না? তো এই যে সার্চটা করতেছি, এটা হচ্ছে কি আপনার কমার্শিয়াল, যে আপনার বেস্ট মোবাইল কত। তখন আমরা মোবাইল কিনতে গেলে আমরা এরকম ভাবেই তো লিখি, বেস্ট মোবাইল ইনটু 2024, এইভাবে করেই তো আমরা সার্চেস করি। এইগুলো হচ্ছে কি আপনি ইনভেস্টিগেট করতেছেন। এই ধরনের কিওয়ার্ডস গুলোতে আমরা কাস্টমারকে কি এক্সাইট করার একটা সুযোগ থাকে। হ্যাঁ, যে আমি কাস্টমারকে 1 নম্বরে যদি বলি যে রহিম শুজ, আর 2 নম্বরে যদি বলি বাটা শুজ, এটা যদি আমি, মানে এটা কিন্তু মিথ্যা। 1 নম্বরে রহিম শুজ তো আসতে হবে না, বাটা আর রহিম শুজ তো দুটো আলাদা। কিন্তু আমি যদি এটা এভাবে কাস্টমারের ব্রেনের ভিতরে ঢোকার একটা চান্স আছে, যদি আমি 1 নম্বরে রহিম শুজকে নিয়ে আসি, তাহলে আমি হয়তো তার ব্রেনে আমি ঢুকতেও পারবো। ব্যাপারটা হলো এরকম। আর ট্রানজেকশনাল হচ্ছে যে বাই টায়ার টিউবস অনলাইন, আমি এখন একটা টায়ার টিউব কিনবই, এখন আমি এটা খুঁজতেছি যে এটা কোথায় পাওয়া যায়, এটা হলো বাইক টায়ার শুজ। আর ন্যাভিগেশন হলো অলরেডি আমার কাছে, আমার মাথার মধ্যে কোনো না কোনো একটা ব্র্যান্ড ঘুরতেছে, আমি ওই ব্র্যান্ডটাকে নিয়ে সার্চ করলাম শুধু তার ওয়েবসাইটটা খুঁজে পাওয়ার জন্য, দ্যাট ইজ ন্যাভিগেশনাল। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি আপনার কিওয়ার্ডস এর একটা জার্নি। হ্যাঁ, কথাবার্তাগুলো যা বললাম, এই পুরো জিনিসটা এই 3টা প্যারাগ্রাফের মধ্যে দেয়া আছে। আপনার জগতে যত রকম কিওয়ার্ডস আছে সবগুলো কিওয়ার্ডস, কিওয়ার্ডস না মানে হ্যাঁ, কিওয়ার্ডস যতগুলো আছে সেগুলোর মডিফায়ার গুলো এইরকমই: হাউ, হোয়াট, হু, হোয়েন, টিউটোরিয়াল, রিভিউ, এগুলো দিয়ে যে যেগুলো সেগুলো শুরু বা এই কথা, এই মডিফায়ার গুলো যেখানে যেই ওয়ার্ডস এর মধ্যে বা আপনার ওয়ার্ডস তো না, একটা সেন্টেন্সের মধ্যে আছে, ওই কিওয়ার্ডস গুলো হচ্ছে কি আপনার ইনফরমেশনাল কিওয়ার্ডস। হ্যাঁ, এইগুলো সব হলো ইনফরমেশনাল কিওয়ার্ডস। এটা হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ডস। এই যে বেস্ট, গ্রেট, গুড, বেটার, এগুলো কমার্শিয়াল। আর এটা হচ্ছে আপনার ন্যাভিগেশনাল। হ্যাঁ, কম্পেয়ার করতেছি
ভার্সেস করতেছি, ডিফারেন্স করতেছি, কম্পারিজন করতেছি, এই হচ্ছে কি ভার্সেস কিওয়ার্ড। তো মোটামুটি আমরা এইটার একটা ইমপ্লিমেন্টেশন চলন দেখে আসি। ইমপ্লিমেন্টেশনটা দেখতে হলে আমাদেরকে একটু সেমরাশে যেতে হবে। সেমরাশ ব্যাপারটা কি? সেমরাশ ব্যাপারটা হচ্ছে কি একটা টুল, যে টুলটা দিয়ে আমরা অন্যান্য বিভিন্ন ওয়েবসাইট দেখতে পাবো। এটা একটা এসইও টুল, মোটামুটি বেশ বিখ্যাত। মানে সেকেন্ড পজিশনে আছে আর কি। কিন্তু প্রথমেই কশন দিয়ে রাখি যে কোনো টুলের কাছেই কোনো রকম ইনফরমেশন নাই। মানে কোনো টুলের কাছেই এক্সাক্ট কোনো ইনফোটা ওদের কাছে নাই। ওরা একটা প্রেডিকশন করে বা ওদের নিজস্ব একটা মেজারমেন্ট আছে। ওই একটা মেজারিং স্কেল আছে, ওই স্কেলটা দিয়ে ওরা মেজার করে। ঠিক আছে? তো আমরা এই টুলটাতে আসার পরে এখান থেকে দেখেন যে কিওয়ার্ড ওভারভিউ, কিওয়ার্ড ম্যাজিক টুল এরকম কিছু আছে। মানে এগুলো হলো কিওয়ার্ড রিসার্চের। এই পার্টগুলো কিওয়ার্ড রিসার্চের। কিওয়ার্ড ওভারভিউ একটা অপশন, কিওয়ার্ড ম্যাজিক টুল একটা আছে, স্ট্র্যাটেজি বিল্ডার, পজিশন ট্র্যাকিং, যে আপনার কিওয়ার্ডটা কখন কত নম্বরে এগুলো পজিশন টজিশন করতে দেখতে দেখতে এখান থেকে পারবেন। তো আমরা সব থেকে বেশি ইউজ করি এই দুইটা, কিওয়ার্ড ম্যাজিক টুল অ্যান্ড কিওয়ার্ড ওভারভিউ। আমরা কিওয়ার্ড ম্যাজিক টুলে গেলাম। কিওয়ার্ড ম্যাজিক টুলে গিয়ে যে কোনো একটা কিছু সম্পর্কে আমরা চলুন একটা কিওয়ার্ড রিসার্চ করি। সেটা যে কোনো একটা টপিক হইতে পারে। হ্যাঁ, এখানে যে বলা আছে এক্সাম্পল লোন, মুভিজ, হাউ টু বাই অডিও বুক। তো আমরা চলুন কোনো একটা টপিক ধরেন যে আমরা আম, পাখি নিয়ে একটা সাইট করতেছি। আপনাদেরকে তো ব্যাচ 1 2 3 অ্যাক্সেসটা দেয়া আছে। তো আপনারা যারা ওখানে লাইভ প্রজেক্টটা যেটা চলতেছে সেটা হয়তো আপনারা দেখছেন, অনেকে না দেখলে ওখান থেকে দেখতে পারবেন। ওখানে লাইভ প্রজেক্টটা তো অলরেডি কন্টিনিউ করতেছি আমি। তো ওখান থেকে দেখলে দেখবেন যে আমরা একটা সাইট বানাচ্ছি যেটার নাম হচ্ছে পেট হবি ব্লগ, pethobbyblog.com। এই ওয়েবসাইটটা আমরা বিল্ড করতেছি। এটার স্ট্রাকচার, ডিজাইন এগুলো মোটামুটি বেশ কিছু আপনার ভিডিও কন্টেন্ট এখানে দেওয়া আছে। আপনাদের প্রজেক্টের জন্য লাইভ প্রজেক্ট আমরা একটা করব, সেটা এটাও হতে পারে, অথবা আরেকটা প্রজেক্ট, নতুন প্রজেক্ট আমরা স্ক্র্যাচ থেকে শুরু করতে পারি। এটা আমরা এখনো ডিসিশন নেই। বাট লাইভ প্রজেক্ট ডেফিনেটলি আপনাদেরকে এটা দেখানো হবে। তো এখন যেহেতু আমি কিওয়ার্ড রিসার্চ দেখাচ্ছি, চলেন একটা কাজের কোনো একটা কিছু দেখাই, তাহলে আমারও সুবিধা হলো, আপনারও সুবিধা হলো। তো আমরা এখানে করছি কি বার্ডস এবং হ্যামস্টার এরকম দুইটা ক্যাটাগরি ধরছি। আমরা জাস্ট পেট, যে কোনো একটা পেটের নিয়ে আমরা সাইটটাকে ডিজাইন করবো। এখন এখানে যা আছে সব ডেমো কন্টেন্ট, যে সাইটটাকে দেখতে কিরকম লাগে, বিউটিফিকেশনের কাজগুলো চলতেছিল। ধরেন আমরা বার্ডস নিয়ে একটা কিওয়ার্ড রিসার্চ করবো। এখন বার্ডস বলতে অনেক রকম পাখি আসলে পৃথিবীতে আছে। আমরা যদি একটু এখানে যাই কিওয়ার্ডসে, এখানে দেখেন অনেক রকম পাখি আছে। বার্ডস এর মধ্যে প্যারট আছে, কনিউর আছে, ব্যাকইয়ার্ড বার্ডস আছে, অনেক রকম আছে, তাই না? এখন ধরেন ধরেন যে বার্ডস এর মধ্যে কনিউর, এই কনিউরটা নিয়ে, বা ধরেন ডিয়ার, ডিয়ার নিয়ে আমরা কিছু কিওয়ার্ড রিসার্চ করি, চলেন তাহলে আপনাদেরকে জিনিসটা বুঝাইতে সুবিধা হবে। বা হ্যাঁ, ডিয়ার নিয়ে করি চলেন। তো এই যে ডিয়ারটা আমি নিলাম, এই ডিয়ারটাকে আমি নিয়ে এখানে বসাবো, এই এখানে বসাবো। এরপর আমি কান্ট্রিটা সিলেক্ট করবো যে আমি কোন দেশে এটাকে র্যাঙ্ক করাইতে চাই। হ্যাঁ, তো আমরা মোটামুটি ইউএস, ইউকে এগুলোর মধ্যেই থাকবো। যদি ব্লগ সাইট হয় তাহলে ইউএস, ইউকে, বিকজ এইগুলাতে আমাদের ভিজিটার সব থেকে বেশি। হ্যাঁ, বা হচ্ছে এইখানে সিপিসি সব থেকে বেশি। সিপিসি ব্যাপারটা কি? সিপিসি হতে আপনি কত ভিউয়ে কয় টাকা পাবেন অ্যাড দেখাইলে, ওইটাকে বলা হচ্ছে সিপিসি। আমরা মোটামুটি ইউএসটাকে টার্গেট করে একটা কিওয়ার্ড রিসার্চ করি। দেখেন এখন আপনার চোখের সামনে যে 16,83,700টা কিওয়ার্ড আসছে এইখানে। এইগুলোর টোটাল সার্চ ভলিউম হচ্ছে গিয়ে আপনার এই যে 2,63,94,170 প্রত্যেক মাসে। ওকে, আচ্ছা এখন এখানে যা যা আসছে সবগুলো কি আমাদের কিওয়ার্ড আসলে? এই তো ধরাটা খেলাম। আমরা তো এখানে সাবস্ক্রিপশন ইনফোতে গেলে মনে হচ্ছে সাবস্ক্রিপশনটা শেষ হয়ে গেছে। আচ্ছা, আমার এই সেমরাস্টার সাবস্ক্রিপশনটা শেষ হয়ে গেছে। এনিওয়ে আমরা এখান থেকে জাস্ট যদি একটু দেখতে চাই যে আমি এখান থেকে যদি কোশ্চেন্সে যাই, তাহলে এখানে কোশ্চেন বোধক যতগুলো কিওয়ার্ডস আছে সবগুলো কিওয়ার্ডস এখানে চোখের সামনে চলে আসবে। এই যে হোয়াট ডু ডিয়ার ইট, হ্যাঁ, হোয়াট টু শুট এ ডিয়ার, হাউ টু ড্র এ ডিয়ার, এটা নিয়ে কোনো কন্টেন্ট আসলে লেখা যাবে না। বাট হোয়াট ডু ডিয়ার ইট, এটা নিয়ে কিন্তু কন্টেন্ট লেখা যায়। হোয়েন ডু ডিয়ার শেড দেয়ার অ্যান্টলার্স, কি জিনিস আমি জানি না, কিছু একটা বলছে আর কি। সম্ভবত ডিয়ারের বাচ্চাকে কিভাবে শেড দিতে হবে এরকম কোন একটা কথাবার্তা এখানে বলা আছে। সো এখানে যে কিওয়ার্ডস গুলো পাইলাম, এই কিওয়ার্ডস গুলো কেডি, কেডি মানে হচ্ছে কিওয়ার্ডের ডিফিকাল্টি। তার মানে হচ্ছে এই কিওয়ার্ড গুলো নিয়ে যদি আপনি কাজ করতে যান, ধরেন আপনি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে গেলেন, হোয়াট ডু ডিয়ার ইট। আচ্ছা,
এখানে দেখা যাচ্ছে যে কেডি হচ্ছে 44, তার মানে আপনাকে এখানে অনেক বেশি রকম কাজ করতে হবে, ঠিক আছে? বিকজ এটার কেডিটা অনেক। কি কাজ করবেন? কাজগুলো হচ্ছে আপনার এখানে যেই পেজটা, আচ্ছা এখানে আমি এখানে কোনো কিছু অ্যাক্সেসই করতে পারবো না। আহ, এখানে যে পেজটা আপনার এখানে র্যাঙ্ক ট্যাঙ্ক করবে বা যারা এই পেজের মধ্যে আছে, আমি যদি এখানে ম্যানুয়ালি একটু সার্চ করি, আমি জাস্ট গুগলে গেলাম অথবা এখান থেকে google.com-এ গেলাম, এখান থেকে আমি এটা লিখলাম হোয়াট ডু ডিআর ইট। এখন এখান থেকে দেখতেছি এমএসইউ ডিআর ল্যাব। এখানে দেখেন এটা একটা ডট এডু সাইট। তো ডট এডু সাইটের যে এটা একটা এডুকেশন ইনস্টিটিউটের সাইট, ডেফিনেটলি এইটার অথরিটি অনেক বেশি, গুগল একে অনেক বেশি রকম ট্রাস্ট করবে, তাই না? এখানে দেখেন উডল্যান্ড ট্রাস্ট ডট অর ডট ওআরজি, এদের অথরিটিটা অনেক বেশি। আপনি এরকম একটা কিওয়ার্ডে এখানে আপনি আসলে জায়গা পাবেন না। আপনার নতুন ব্লগ সাইট যদি হয়ে থাকে তাহলে আপনি এখানে আসলে জায়গা পাবেন না। এখন আপনি কিওয়ার্ডটা পিক করবেন কি করবেন না, এটা ডিপেন্ড করতেছে আপনার সাইটের বয়স কত, আপনার সাইটটা কত দিন ধরে লাইভে আছে, আপনার সাইটে টোটাল কয়টা কন্টেন্ট আছে, সাইটে আপনি কি কি নিয়ে কথা বলতেছেন, এগুলো অনেক কিছুর উপরে। আপনার সাইটটা যদি এমন হয়ে থাকে যে মিনিমাম হচ্ছে আপনার 10 বছরের পুরনো সাইট, তখন তো আপনার অলরেডি গুগলের কাছে আপনার একটা ট্রাস্ট চলে আসছে, হ্যাঁ, তখন আপনি এইরকম কিওয়ার্ডে কাজ করতে পারেন। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এইখানে আপনি কাজ করবেন কি করবেন না, এই পিকিংটা কি কোন কিওয়ার্ডটা আপনি নিবেন কোন কিওয়ার্ডটা নেবেন না, এটা বিভিন্ন সিনারিওতে বিভিন্ন রকম ভাবে ডিপেন্ড করতেছে। বাট আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আসলে ইজি কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চাবো, বা আমাদের যে এই আমাদের যে ক্লায়েন্ট গুলো থাকবে তারাও ইজিতেই র্যাঙ্ক করতে হবে। আপনাকে তো নিশ্চয়ই 10 বছরের পুরনো একটা সাইট এসে বলবে না যে ভাই আপনি এসইও, মানে আপনারা তো নতুন, এখন আপনাকে একদম পুরনো একটা সাইট ওনার তো আপনাকে কাজ দিবে না। যারা আপনাকে দিবে তারাও হয়তো বা নতুন সাইটেরই ওনার হবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে গিয়ে লজিক আর কি। সেই হিসেবে আমরা ইজি কিওয়ার্ড যখন দিব তখন এখানে এই লিস্টটা কিন্তু আরো অনেক বড়। এখানে 3219টা লিস্ট মানে কিওয়ার্ড এখানে দেখানোর কথা, বাট আমার সেমরাশ এটা শেষ হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমি এটা দেখাতে পারছি না। আপনারাও সেমরাশে একটা ফ্রি অ্যাকাউন্ট খুললে আমি যতটুকু ইনফো পাচ্ছি আপনারা পাবেন। দেখেন আর ডিয়ার নকচার্নাল, হ্যাঁ আপনার ডিয়ারটা নকচার্নাল কিনা এটা নিয়ে যদি একটা কন্টেন্ট লেখেন, এইটার কেরিটা কিন্তু কম, দেখছেন? এইটার কেরি আরো কম। আর ডিয়ার এ সাইন অফ এঞ্জেলস, মানে অনেক বলে না দুই শালিক দেখা একটা ভাগের ব্যাপার, এইরকম এই ধরনের কিওয়ার্ডস এ যদি আপনি আহ, দেন আর কি, মানে কন্টেন্ট যদি লেখেন, তাহলে এই কন্টেন্ট গুলো খুব ভালো করার পসিবিলিটি আছে। হ্যাঁ, তো আচ্ছা, মুন্না ভাই মনে হয় একটা কোশ্চেন করতে যাচ্ছিলেন, বলেন মুন্না ভাই। না সরি ভাইয়া, সরি, আমি রিয়াকশন দিতে গিয়া ও, ওই ওটা বুঝি নাই। আচ্ছা 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 আচ্ছা, তো এখন সরি ভাইয়া। আমরা, হ্যাঁ নো ইস্যু, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তো আমরা এখানে, আচ্ছা গতকালকে আপনারা যারা লাইভে ছিলেন, যারা কনভারসেশন করছেন, আমার কাছে কনভারসেশনটা খুবই ভালো লাগছে। স্পেশাল থ্যাঙ্কস টু মুন্না ভাই, আপনি অনেক সুন্দরভাবে অনেক কিছু বলছেন, আমার কাছে বিষয়টা অনেক ভালো লাগছে। আপনারা যদি মানে সময় টময় পান এভাবে কনভারসেশন করবেন, এটা কিন্তু খুব ভালো। যত বেশি সবাইকে সবাই চিনবেন তত আপনাদের কাজ করতে সুবিধা হবে। হ্যাঁ, এই যে আমি কিছুক্ষণ আগে একটা ক্লায়েন্টের প্রজেক্ট নিয়ে আমাদেরই কোনো একটা স্টুডেন্টের সাথে কথা বলতেছিলাম, ইটস বিকজ যে আমার ওই ধরনের প্রজেক্ট করার আসলে অভিজ্ঞতাটা একটু কম ছিল। হ্যাঁ, এখন এলাবোরেটলি বললে বুঝবেন না, বাট এই যে কমিউনিটিটা মেনটেন করলে এরকম কিছু সুবিধা আছে। এনিওয়ে, তো হ্যাঁ আচ্ছা, তো আমরা এখানে যখন একটা সাইটের প্ল্যান করব তখন আমরা এরকম কেডি লিখবো, এমএসভি মানে হলো মান্থলি সার্চ ভলিউম। এবং এটা আমরা যখন ব্লগ সেটটা বানাবো তখন এটা ড্রাফটে আছে, বা এটা আমি লিখতেছি, ওই জিনিসগুলো আমরা এখানে একটু লিখবো। হ্যাঁ, এরকম করে একটা সাইটের আসলে প্ল্যান করতে হয়। এটা এখনই বুঝতে হবে না, আমরা এখন কিওয়ার্ডে ছিলাম, তো আমরা আমাদের এই ডেটাগুলো নেই 14 12 14 12, তাই তো? তো আমরা এখানে একটু লিখে ফেলি যে এই কিওয়ার্ড গুলো ছিল 14 12 14 12, এগুলো কি, এগুলো সব কেডি। আর এমএসবি টা কি, মান্থলি সার্চ ভলিউম। এখন এখানে যে মান্থলি সার্চ ভলিউম 2900 দেখাচ্ছে, আসলে কি এটা 2900? এটা 2900 না, এটা আবার যে 29,000, এটাও না। এটা এক্স্যাক্টলি কত, এই ইনফরমেশনটা আসলে গুগল ছাড়া আর কারো কাছে নাই। কিন্তু আমাদেরকে এই যদি সেমরাশ দিয়ে পুরো সাইটের প্ল্যান করেন, তাহলে সেমরাশের ডাটার উপরেই আপনাকে ডিপেন্ড করে থাকতে হবে। আপনি একবার দেখবেন সেমরাশ, একবার দেখবেন এইচরেফ, একবার দেখবেন ওই যে একটু পরে আমি কিছু কিছু
টুল দেখাবো যেগুলো হচ্ছে ফ্রিতে কিছু করে কাজ করা যায়, তাহলে কিন্তু ভাই কনফিউজড হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা যেটা দেখাতে চাচ্ছিলাম যে আমাদের এই যে মডিফায়ার গুলো এগুলো আসলে কিভাবে কাজ করে। হ্যাঁ, তো আপনারা কি করবেন, আপনারা এখানে তো আমরা অলরেডি এখানে কোশ্চেন বোধক যতগুলো আছে এগুলো সব এখানে নিয়ে আসলাম। এখন আপনাকে তো ক্লাস্টার করতে হবে, বা আসলে ক্লাস্টার বললে এখন বুঝবেন না। মানে এই যে এখানে যেটা দেয়া আছে লিস্টটা, এই লিস্টটাকে জাস্ট কপি করবেন এখান থেকে, এন্ড দেন ইনক্লুড, মানে আপনি এই কিওয়ার্ড গুলোকে চোখের সামনে নিয়ে আসতে চান। আমি জানি না এটা এখন কাজ করবে কিনা। হ্যাঁ, কাজ করতেছে, কাজ করতেছে, করে নাই। আচ্ছা, এখানে অল ক্লিয়ার দিচ্ছে, এনি কিওয়ার্ড দিতে হবে। যে এই যে লিস্টটা দিলাম, এটা একটা আমরা কি করতেছি, একটা ফিল্টার করতেছি, একটা লিস্ট দিলাম, এই লিস্টের মধ্যে যে কোনো একটা যদি থাকে তাহলে ওই কিওয়ার্ড গুলোকে আমাদের চোখের সামনে দেখাও। হ্যাঁ, এটা অলরেডি তো আগেও দেখাইছিল, এখন ওই যে দেখালো যে ডু ডিয়ার ইট অ্যাপেল। দেখছেন কত সহজ কিওয়ার্ড, দেখছেন এই কিওয়ার্ডটাতে মাত্র 10, এটার সার্চ, এটার আপনার কেরিটা হচ্ছে মাত্র 10। হ্যাঁ, এটা দিয়ে যদি আপনি একটা নতুন ব্লগ সাইটে কন্টেন্ট দেন না, মোটামুটি একটা কন্টেন্ট যদি এটা দিতে পারেন, এটা কিন্তু র্যাঙ্কে চলে আসবে। হ্যাঁ, কয়দিন র্যাঙ্কে থাকবেন, কয়দিন আপনার সাইট টিকে থাকবে, সেটা অনেক কিছুর উপর ডিপেন্ড করতেছে। বাট কন্টেন্ট দিলে কিন্তু ভাই আপনি র্যাঙ্ক পাবেন। হুম, এই জন্য আমি এটা লিখে রাখছি, এগুলো আমরা কন্টেন্ট এগুলোতে দিব। ওই যে আপনারা গত ক্লাসে যে অ্যাপ পাইলট নিয়ে কথাবার্তা বলতেছিলেন, আমরা অ্যাপ পাইলট থেকেই কন্টেন্টটাকে নিয়ে ওইটাকে আমরা ভ্যালু প্রোভাইড করব, যেটা মুন্না ভাই বলতেছিল যে আপনি কন্টেন্ট এআই দিয়ে লিখবেন না কি দিয়ে লিখবেন, দ্যাট ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে গিয়ে আপনার কন্টেন্টটা ভ্যালু প্রোভাইড করতে পারতেছেন কিনা, আপনার কন্টেন্টটা যে লোকটা পড়তেছে, যে ভিজিটরটা পড়তেছে, ও কিছু নতুন কিছু এখান থেকে পাচ্ছে কিনা। একই রকম গদবাদা জিনিসপত্র আপনি এখান থেকে পইরা দিয়ে গেলেন, হ্যাঁ, তাইলে কিন্তু আপনার কন্টেন্ট কোনোদিনই আসলে র্যাঙ্ক করবে না। কিওয়ার্ড ইজ দ্য কি টু সাকসেস, এটা এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু কথা হচ্ছে যে ভাই কিওয়ার্ডটা দিলাম, এই কিওয়ার্ডে যে কন্টেন্টটা লিখতেছে, কন্টেন্ট রাইটাররা এমন একটা কন্টেন্ট দিল যে কন্টেন্টের আসলে আগাও নাই মাথাও নাই, তাহলে ভাই ওই কন্টেন্টটা আপনি যত ভালো কিছুই লেখেন না কেন, লাভ হবে না। ঠিক আছে? এই যে দেখেন ওয়ান্ডারফুল ডট ফার্ম, দেখেন ডট ফার্ম এক্সটেনশন কবে চালু হয়েছে? কিছুদিন না? এটা কি অনেক বছর আগে থেকে ছিল? তার মানে দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে কি একটা নতুন সাইট, তাই না? মোটামুটি একটা নতুন সাইটই হবে। খুব বেশি দিনের তো আগে এই ধরনের এক্সটেনশন গুলো চালু হয় নাই, তাই না? আমরা তো সবসময় ডট কম, ডট নেট এগুলো শুনে আসছি। এখন না এগুলো আসছে, ডট এজেন্সি, ডট ফার্ম, ডট ক্লাব, ডট হাউ মাউ খাউ, অনেক কিছু আসছে আর কি। So, ব্যাপার হচ্ছে যে এই সাইটটা একটা কন্টেন্ট দিয়ে ও কিন্তু এখানে আপনার র্যাঙ্কে চলে আসছে। দেখছেন ডট ফার্ম একটা র্যাঙ্কে চলে আসছে। এইটাই হলো ব্যাপার, যে আপনি কন্টেন্টটা কি দিচ্ছেন, ওই কন্টেন্টটাতে মোটামুটি আপনার কিছু ভ্যালু প্রোভাইড করতে পারতেছেন কিনা, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। বুঝতে পারছেন? সো এই যে দেখেন ডিআর নিয়েও কিন্তু সাইট বানানো যায়, দেখছেন এগুলো সব এআই ইমেজ, দেখছেন না সব এআই ইমেজ না? তো ও তো র্যাঙ্ক করে আছে। এখন কথা হচ্ছে যে ও কয়দিন র্যাঙ্ক করে থাকবে, আজকে র্যাঙ্ক করে আছে, কালকে কেউ থাকতে পারবে কিনা, সেগুলো অনেক তর্ক সাপেক্ষ ব্যাপার, এখানে অনেক যুক্তি আছে, কিছু লজিক আছে, কিছু অ্যান্টি লজিক আছে, অনেক ব্যাপার স্যাপার আছে। বাট আপনি পারবেন কিন্তু, মানে আমি এখন আপনাকে যেই সিস্টেমটা বললাম, এক টানে কিওয়ার্ড বের করলাম, বের করে তারপরে এটারে আমি অ্যাপ প্যালেটের উপরে দিয়ে দিলাম, অ্যাপ প্যালেট থেকে কন্টেন্ট আসলো, সেই কন্টেন্টটাকে আমি কিছুটা হিউম্যান টাচ দিলাম, ডেফিনেটলি আপনি আপনি সাকসেসফুল হবেন। কিছুদিনের জন্য হবেন, সারা জীবনের জন্য হবেন না ভাই। ঠিক আছে? আপনার এই কন্টেন্টটা নিয়ে আপনি র্যাঙ্ক করতে পারেন। এই যে এআই ইমেজ টিমেজ দিছে, ও কয়দিন থাকবে বলেন? কদিন থাকবে? এই ইনফরমেশন তো অলরেডি আছে। এটা এরপরে কোনো একটা আপডেট টাপডেটে দেখবেন যে এ ধসে ধসে পড়ে গেছে। বাট ওই যে যদি ঐরকম বিজনেস মডেল যদি ওরকম করতে চান যে আপনি নিশ সাইট ফ্লিপার হইতে চান। হ্যাঁ? মানে আপনি নিশ সাইট বানাবেন। আজকে বানাইলাম, আরো কিছুদিন এটার মধ্যে রাখলাম। রাখার পরে তারপরে এটাকে আমি সেল করে দিলাম। যেটা আমি করি। হ্যাঁ? এটা যদি করেন তাহলে আপনার এইটা বিজনেসটা খুব ভালো একটা বিজনেস মডেল। আপনি যেকোনো একটা টপিক নিয়ে সাইট বানাবেন। আম ১ বছর, ৬ মাস, ৭ মাস এটাকে পালবেন পুষবেন। পালবেন পুষবেন মানে অল্প কিছু বিস্তর কিছু কাজ-টাজ করবেন। অ্যান্ড দেন তারপরে এটাকে অল্প পয়সাতে স্টার্টার সাইট হিসেবে $১,০০০, $১,২০০, $১৫০০ বিক্রি করে দিবেন। অল্প অল্প আ এফোর্ট, অল্প আপনার রিটার্ন। হ্যাঁ? অল্প প্রফিট। সবকিছুই অল্প, অল্প। এখন চিন্তা করে দেখেন, এরকম সাইট যদি একটা মানুষ আ আপনি ধরেন আপনি এরকমভাবে ৩০-৪০ টা সাইট বানায় ফেললেন। আমি এটা কোনোভাবেই ১ম দিকে কাউকে বলি না। আপনারা ১ম দিকে একটা সাইট নিয়েই থাকবেন। হ্যাঁ? তারপরে যখন পুরো মডিউলটা বা এই যে আমি যা বলতেছি এটা যখন কিছুটা মাথায় নিতে পারবেন তখন আপনারা আস্তে, আস্তে সাইট বানান। কিন্তু এখনই না।
হ্যাঁ, আমি আমার স্ট্র্যাটেজি বলতেছি যে সাপোজ ধরেন আমি একটা সাইট আমি বানাইলাম, ওই সাইটটা থেকে আমি 1 লাখ ট্রাফিক এক্সপেক্ট করতেছি বা আমি 1 লাখ ট্রাফিক বানাতে চাই, আমাকে ওটাতে অনেক কাজ করতে হবে। কন্টেন্টে ভ্যালু প্রোভাইড করা এত সহজ না, এটার মধ্যে অনেক ডিফিকাল্টিজ আছে। কন্টেন্ট শুধু লিখলেই হয় না, কন্টেন্টে লেখার মধ্যে কানেক্টিং ওয়ার্ডস থাকে। একটা সেন্টেন্সের পরে আরেকটা সেন্টেন্স আপনি লিখবেন, সেটার মধ্যে কানেক্টিং ওয়ার্ডস থাকতে হবে। একটার সাথে আরেকটার মধ্যে আপনার মানে এই আপনার আরো অনেকগুলো গ্রামাটিক্যাল অনেক ব্যাপার আছে, আমি যখন কন্টেন্ট পার্টে যাবো তখন এগুলো বলবো না, এত সবসময় মাথায় থাকে না। হ্যাঁ, তো যেটা বলছি যে এই কানেক্টিং ওয়ার্ডস গুলো প্রপারলি আপনাকে লিখতে হবে। এনএলপি টার্মস আছে, প্রচুর পরিমাণে এনএলপি ওয়ার্ডস আপনাকে এখানে দিতে হবে একটা কন্টেন্টে। কতটুকু আমরা যখন কন্টেন্ট অ্যানালাইসিস করব তখন জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে পারবো। বা এখন কি পারবো, এখন এখন আপনার কোনো একটা সাইটের জন্য একটু দেখাই, তাহলে জিনিসটা হয়তো কিছুটা ধরতে পারবেন। সেদিনকার আলোচনা যারা করছেন তারা কিছুটা হয়তো বা রিলেট করলেও করতে করতে পারেন আর কি। হ্যাঁ, তো কন্টেন্ট ক্রিয়েট দেখাতে তো হবেই ভাই, আমরা যেহেতু লাইভ প্রজেক্ট করবো আমাদের কন্টেন্ট ক্রিয়েট দেখাতে হবে না? কন্টেন্ট ক্রিয়েশন না দেখালে আমরা আমরা করবো কি হবে? এই যে যেমন এইটা একটা, এটা ছিল হচ্ছে যে আমার একটা একটা কন্টেন্ট যে হোয়াট ইজ দ্য প্রাইস অফ ডেজার্ট সাফারি ইন দুবাই, এটা ছিল হচ্ছে কি আমার কন্টেন্টটা। এই কন্টেন্টটাকে আমরা কি করছি, আমরা কোনো না কোনো একটা টুল দিয়ে এটা এটা লিখছি। লেখার পরে তারপরে আমরা এখন যে সফটওয়্যারটা আছে বা এখন যে টুলটাতে আছে এটার নাম হলো নিউরন। এই নিউরনে আমরা এটাকে প্রজেক্ট আকারে যখন দিছি তখন আমাকে নিউরন বলতেছে যে তোমার কন্টেন্টটা সিলেক্ট মানে কম্পিটিটরের স্কোর হলো 76, তুমি না স্কোরটা হলো 56। হ্যাঁ, 56 মোটামুটি ছিল। এই হাইয়েস্ট অফ অল সিলেক্টেড কম্পিটিটরস, আমরা কম্পিটিটর সিলেক্ট করার পরে তারা আমাকে দিছিল 56 হচ্ছে গিয়ে ওদের স্কোরটা। এই স্কোরটা কিসের উপর বেস করে দিছে? এই যে এখান থেকে কিছু টার্ম দেখাচ্ছে, দেখছেন? ইভিনিং ডেজার্ট একটা টার্ম, দুবাই ডেজার্ট একটা টার্ম, প্যাকেজ, অ্যাভেলেবেল, রাইট, প্রত্যেকটা টার্মকে, প্রত্যেকটা ওয়ার্ডকে ওয়ার্ড বাই ওয়ার্ড এখানে নিয়ে আসছে। কস্ট, ট্যুরস, ডিলস, এইগুলো কোনটা কতবার ইউজ করতে হবে 2024, এটা কোনটা কতবার কোথায় ইউজ করতে হবে বা কোথায় কতবার ইউজ করছে, এই টুলটা অ্যানালাইজ করে আমার কম্পিটিটর থেকে অ্যানালাইজ করে আমার একটা সামারি এখানে দিছে। হ্যাঁ, এই যে অপশনস কথাটাকে আমাকে ইউজ করতে হবে 1 থেকে 4 বার। এই যে অ্যাক্টিভিটি কথাটা ইউজ করতে হবে 2 থেকে 9 বার। ইভিনিং ডেজার্ট এটা 1 থেকে 2 বার ইউজ করতে হবে। ইভিনিং ডেজার্ট সাফারি এটা 1 থেকে 2 বার ইউজ করতে হবে। হ্যাঁ, এইরকম ভাবে আমাকে একটা দিছে। এখন কথা হলো যে এখানে যেটা দিছে এটারই যদি অপটিমাইজ করলাম, এই যে আমরা তো স্কোর উঠেছি 76, আমার কম্পিটিটর স্কোর 56, আমি স্কোর উঠেছি 76, তাহলে কি আমার এটা র্যাঙ্ক করবে? আমার কিওয়ার্ডটা কিন্তু ভালো, কিওয়ার্ডটা খুব ভালো একটা কিওয়ার্ড, আমরা বাইচে শুনে দেখেছি শুনে নিছি। কিন্তু এরপরেও যখন কন্টেন্টটা আমরা লিখতে আসলাম তখন এই 76 হয়েছে দেখে আমি র্যাঙ্ক পেয়ে যাব, এই কথা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না। ঠিক আছে, বাট এটা হচ্ছে গিয়ে একটা টুল, যে টুলটা একটা প্যারামিটার বা এখানে কিছু মেজারমেন্ট আছে, এই মেজারমেন্ট গুলো যদি আপনি ফলো করেন, গাইড গুলো যদি ফলো করেন, দেন আপনার চান্স আছে যে আপনি র্যাঙ্ক করে যাবেন। ঠিক আছে, বাট এই টার্ম গুলাই হচ্ছে এনএলপি টার্মস, এগুলো ন্যাচারালি ঢুকাইতে হবে। ট্রান্সপোর্টেশন বলছে 1 থেকে 2 বার ইউজ করতে, আমি এখানে লিখলাম ট্রান্সপোর্টেশন, এই যে কথাটা এখানে বলছে, লেটস সে যে এই যে ট্রান্সপোর্টেশন, ধরেন আমি এখানে লিখলাম ট্রান্সপোর্টেশন, লিখলাম। ঠিক আছে, এই ট্রান্সপোর্টেশন লিখলাম, এটা তো 1 বার হয়ে গেছে, এখানে স্কোরও তো বাইরে গেছে। তাতে তাতে কি হয়েছে? এই যে ট্রান্সপোর্টেশন লিখলাম এটা কোনো কিছু মিন করে? এটা কি ন্যাচারালি আমি এটাকে ইনজেক্ট করতে পারলাম? হবে না। এরকম ভাবে ইনজেক্ট করলে হবে না, আপনাকে এই সবগুলো টার্ম ন্যাচারালি আপনার কন্টেন্টের মধ্যে ঢুকাইতে হবে, নাইলে কোনো লাভ নাই। ঠিক আছে, আচ্ছা আমরা অনেকখানি ডিরেইলড হয়ে গেছি, আমরা ছিলাম হচ্ছে গিয়ে টপিকটা ছিল, হ্যাঁ মুন্না ভাই বলেন। ভাইয়া সিম্পল একটা কোশ্চেন, এইটা এই যে নিউরন রাইটার, এই ধরনের অ্যানালাইসিস কি এই নিউরন রাইটার ছাড়া মানে আমরা কি হাতের নাগালে পাওয়া যায় এমন কোনো টুলস দিয়ে করতে পারবো এরকম ভাবে? আমার ভাই তো মনে হয় এইটাই এগুলো আপনার সবচেয়ে কম দামি, আচ্ছা এইটাই সব থেকে কম দামি। হ্যাঁ, এইটা ছাড়া আর যেগুলো আছে এগুলোর দাম আরো অনেক বেশি। আচ্ছা ওকে এইটার ভাইয়া ডিলটা পাওয়া যায় অ্যাপসুমোতে $69। 25টা আপনি করতে পারবেন, মান্থলি 25টা, প্রত্যেক মাসে 25টা করে কন্টেন্ট অপটিমাইজ করতে হবে। ওকে ওকে থ্যাংক ইউ, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, Okay. ঠিক আছে। তো এইটা হলো ব্যাপার যে আমরা এইখান থেকে
এই যে যে মডিফায়ার গুলো নিলাম, এটার কাজটা হচ্ছে এগুলোকে আমরা কপি করে এই যে সেমব্রাশটা আছে সেমব্রাশের মধ্যে আমরা দিব। কোথায় দিব? এই যে ইনক্লুডেড কিওয়ার্ডস এর মধ্যে যাব, এন্ড দেন আমরা এখান থেকে এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে আমার যেই কিওয়ার্ড এখন আমাদের সামনে যেই কিওয়ার্ডস গুলো আমাদের আছে, এগুলো সবই হচ্ছে ইনফরমেটিভ কিওয়ার্ড। হ্যাঁ, এখন আমরা যদি একটু বলি যে না আমরা এটার মধ্যে আসলে কমার্শিয়াল কিওয়ার্ডস গুলো খুঁজতে চাই, তখন কি করব? এই যে কমার্শিয়ালের যে যেই গ্রুপসটা আছে এইটাকে জাস্ট এখানে পেস্ট করে দিব। পেস্ট করে তারপর এনি কিওয়ার্ডসটা সিলেক্ট করে দিব, অ্যাপ্লাই দিয়ে দিব। এখন আপনার সামনে যদি কোনো কিওয়ার্ডস থেকে থাকে যেগুলো কমার্শিয়াল, যে হাউ লং ইজ ডিয়ার মিট গুড ইন দ্য ফ্রিজার। আচ্ছা, এইখানে মনে হয় একটু ভুলে গেছে, আগের গুলো মনে হয় আমি ডিলিট করি নাই, এটার মধ্যে তো কোথাও ডু নাই। এখানে কি করছি, ডু আসলো কেন? ডিলিট করে আবার একটু দেই, তাও আসতেছে। কি করছিলাম এখানে? আচ্ছা, এটা সম্ভবত আমাদের এই আমার এটা ফ্রি তো এই জন্য ওইগুলো দেখাচ্ছে না। হ্যাঁ, এগুলো দেখানোর কথা ছিল। আমি যদি এখানে সবগুলো বাদ দিয়ে বেস্ট লিখি, বেস্ট অ্যাপ্লাই দিলে কি কিছু বের হবে? এই যে হোয়াট ইজ দ্য বেস্ট ডিয়ার অ্যাট্রাক্টেন্ট, কি জিনিস জানি না। হ্যাঁ, হোয়াট আর দ্য বেস্ট ডিয়ার অ্যাট্রাক্টেন্টস, হ্যাঁ, যে আপনার এটা বেস্ট ডিয়ার, হোয়াট ইজ দ্য বেস্ট ডিয়ার রিপেলেন্ট, দেখছেন? এগুলো হলো কমার্শিয়াল। আপনি এই কিওয়ার্ডটা নিয়ে যখন একটা কন্টেন্ট লিখবেন, এটা কি? হোয়াট ইজ দ্য বেস্ট ডিয়ার রিপেলেন্ট, তাই না? রিপেলেন্ট মানে কি? ওই যে মসকিটো রিপেলেন্ট থাকে না, মশা যেন আপনার গায়ের উপরে না কামড় দেয়, ওরকম কিছু আহ মলম টলম পাওয়া যায় আর কি। হ্যাঁ, এরকম আসলে যারা ডিয়ার টিয়ার পালে তাদের এরকম কিছু রিপেলেন্ট টিপেলেন্ট আছে। এই দেখেন, আওয়ার 7 বেস্ট ডিয়ার রিপেলেন্ট পিক্স ইন 2024। তার মানে কি এখানে আমার সুযোগ আছে এফিলিয়েট করার, তাই তো? এই দেখেন এখানে আমরা, এটা কি বলছে জানি না, আচ্ছা কুকি টুকির কথা বলছে। তো এখানে আমরা যদি এই কন্টেন্টটা পড়ি, তাহলে এখান থেকে দেখবেন এই যে দেখছেন প্রেডেটর গার্ড রিপেলেন্ট প্ল্যান্টস পাউচেস, দেখছেন এই যে এইরকম কিছু জিনিসপত্র আছে। এগুলো আপনি ডিআরআর গায়ে ঠায়ে দিয়ে দিবেন, তাহলে মশা টশা কামড় দিবে না বা অন্যান্য পোকামাকড় কামড় দিবে না, এইরকম কিছু জিনিসপত্র। বা এই যে এটা গার্ডেনে স্প্রে করবেন ডিআর রিপেলেন্ট, এরকম। মানে সোজা কথা, আপনার এই কিওয়ার্ডস গুলোতে আপনি কোনো না কোনো একটা প্রোডাক্টকে আপনি কিন্তু প্রমোট করার একটা একটা স্কোপ ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, অন্যান্য যেটা যে আপনার গরু কি খায় বা ডিয়ার কি খায়, এটা নিয়ে আপনি একটা একটা কন্টেন্ট দিলেন, ওটার মধ্যে কি আপনি কোনো কিছু আহ, দিতে পারছেন? কোনো প্রোডাক্টকে কি প্রমোট করতে পারবেন? স্কোপ খুব কম। কিন্তু আপনার যখন এই ধরনের কিওয়ার্ডস নিয়ে আপনি কাজ করবেন, সেকেন্ড যে প্যারাকটা এইটা এই ধরনের নিয়ে যখন কাজ করবেন, তখন আপনি অ্যাফিলিয়েট করতে পারবেন, ঠিক আছে? বা আপনি কোনো একটা প্রোডাক্টকে এখানে পুশ করতে পারবেন কেনার জন্য। হ্যাঁ, প্রভোক করতে পারবেন, মানুষকে প্রভোক করতে পারবেন যে তুমি এটা কিনো। তারপর একটা কি আছে, কম্পেয়ার ভার্সেস, এরকম যে আপনি কোন একটা প্রোডাক্টের কম্প্যারিজন ভার্সেস এইসব জিনিসপত্র আপনি এখান থেকে খুঁজে পাবেন। এই ধরনের কিওয়ার্ডস গুলোকে খুঁজে পাবেন যে আপনার কোন কোন প্রোডাক্টটা ভালো। হ্যাঁ, এখন যদি আমরা এখান থেকে কম্পেয়ার নেই, লেটস এখান থেকে কম্পেয়ার নিলাম, আমাদের কোথায় গেল সেম রাশটা, এখানে এখানে আমরা এই বেসটাকে বাদ দিয়ে কম্পেয়ার দিলাম। দেখেন তো কি কি আসে, ওই সেই একই ডিয়ার নিয়ে। আচ্ছা, ডিয়ার নিয়ে কম্পেয়ারের কিছু পাই নাই। আমরা একটা ভার্সেস যদি দেখি, ভার্সেস দিলে অবশ্য ওই যে লায়ন ভার্সেস ডিয়ার, ক্যাট ভার্সেস ডিয়ার, এই টাইপের কিওয়ার্ড গুলো আমাদের চোখের সামনে আসবে। আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম কোনো দুইটা প্রোডাক্টের কম্পারিজন। হ্যাঁ, আপনারা হয়তো বুঝতে পারছেন, লেটসে যে আপনার মোটরোলা ভালো না স্যামসাং ভালো, এই টাইপের যে কিওয়ার্ডস গুলো, যে মানুষ কিনবে কোনো একটা মোবাইল কিনবে, সেটা নিয়ে সে সে শিওর যে আমি কিনবো মোটরোলা কিনবো না স্যামসাং কিনবো, তখন এরকম কম্প্যারিজন কিওয়ার্ডস এর দিকে সে ফোকাস করবে, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি এই তিন ধরনের, এই লিস্টটা আমি দিয়ে দিব। এগুলো সব আপনারা ওই যখন আপলোড হবে তখন এটা এগুলো সব কিছু থাকবে। আচ্ছা, এইটা অবশ্য গত ক্লাসের জন্য এটা বানানো হয়েছিল, এটা তেমন কিছু না। আচ্ছা, কোশ্চেন অ্যান্সার সেশনটা পরে হবে। আমরা এক্সপ্লোর কিছু ব্লগ সাইট দেখাতে চাচ্ছিলাম, বাট ব্লগ সাইট অলরেডি আমি আপনাদের সাথে বেশ কিছু ব্লগ সাইট শেয়ার করছি, এটা আর আমি দেখাচ্ছি না। আমরা পরেরটাতে একটু যাই, এই স্লাইডটার থেকে কিছু জিনিস দেখাই দিই। কিওয়ার্ড রিসার্চ সার্ভিস দিয়ে কিন্তু বেশ টাকা পয়সা ইনকাম করা সম্ভব। হ্যাঁ,
শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ সার্ভিস দিয়ে ফাইবারে গিয়ে কিওয়ার্ড রিসার্চ লিখে যদি আপনি সার্চ করেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সেগমেন্টটার মধ্যে এটা পড়বে। হ্যাঁ, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজ ডিজিটাল মার্কেটিং এর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মধ্যে একটা পার্ট হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এগুলা যদি মোটামুটি যে 150টা হ্যান্ড পিকড ফোকাসড প্লাস রিলেটেড কিওয়ার্ড ফর কন্টেন্ট, এইরকম কিওয়ার্ড যদি আপনি খুঁজে বের করে দেন তাহলে $15 পাবেন। এরকম এখন এই যে 150টা বাইর করতে আপনার কিন্তু খুব বেশি সময় লাগবে না যদি আপনার কাছে সেমরাশের পেইডটা থাকে। হ্যাঁ, তো একটা সেমরাশের পেইড আপনার কোথা থেকে কিনবেন? সেমরাশের পেইড ওই যে ডিজিটাল ভিশন, তারপরে হচ্ছে কি আপনার এসইও টুলস বিডি, এরকম বিভিন্ন রকম গ্রুপ বাই টুলস আছে, গ্রুপ বাই টুলস এর ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনাদেরকে একটু সংগ্রহ করে নিতে হবে। ওকে, আচ্ছা এখন আসেন যে আমরা যে কিওয়ার্ডস গুলো চুজ করব, এই কিওয়ার্ড গুলো কিন্তু অবশ্যই রিলেভেন্স থাকতে হবে, কন্টেন্টের সাথে রিলেভেন্স থাকতে হবে। আর আমি সাইট বানাইছি হচ্ছে কি অ্যাকুরিয়াম নিয়ে, আমি এটার ভিতরে ওই যে হরিণের একটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড পেলাম না, যে হরিণ কি নকচার্নাল কিনা। নকচার্নাল মানে কি, যে আপনার রাতে রাতে দেখা প্রাণী, এই তো নকচার্নাল মানে তো এইটাই। হরিণ কি নকচার্নাল প্রাণী কিনা, এটা নিয়ে আপনি মাছ নিয়ে বানানো একটা সাইটের মধ্যে কি আপনি একটা কন্টেন্ট দিতে পারবেন? হরিণের ওই কিওয়ার্ডটা লো কম্পিটিটিভ, দ্যাটস ওকে, বাট আপনি এইটা রিলেভেন্স নাই দেখে আপনি মাছ নিয়ে বানানো একটা অ্যাকোয়ারিয়াম সাইটের মধ্যে এটাকে দিতে পারেন না। বুঝতে পারছেন? অবশ্যই একটা কিওয়ার্ডের সাথে আরেকটা কিওয়ার্ডের রিলেভেন্সিটা বজায় থাকতে হবে। হ্যাঁ, আপনারা যখন সাইট বানাবেন তখন আপনারা, যেমন আমরা এখানে পেট হবি ব্লগে আমরা যেই প্রজেক্টটা এখানে দেখাচ্ছিলাম, এই যে পেট হবি ব্লগে, এখানে কিন্তু আমরা ইন্সপায়ার্ড হয়েছে হচ্ছে এই সাইটটা থেকে। হ্যাঁ, এই সাইটের মতো আমরা একটা কিছু করতে চাচ্ছি। এই সাইটটা থেকে কেন ইন্সপায়ার্ড হয়েছি? বিকজ এই সাইটটা আসলে মোশন ইনভেস্টে সেল হয়ে গেছে। এটা মোশন ইনভেস্টে আমি আপনাদেরকে একটু লগ ইন টগ ইন করে দেখাইলে আপনি দেখতে পাবেন যে এটা আসলে সোল্ড। এটা আমি যখন এটা এই প্রজেক্টটা নিয়ে যখন রিসার্চ করছিলাম তখন আমি এটা দেখছিলাম যে এটা তখন মোশন ইনভেস্টে লিস্ট করা ছিল, এখন এটা সোল্ড হয়ে গেছে। দেখা একটু, এই যে সোল্ড দেখছেন, এই সাইটটা খুব অল্প দিনের সাইট। এই যে ওয়েবসাইট ক্রিয়েটর দেখছেন 28/9/2022 অ্যান্ড এটা কিন্তু অল্প দিনের মধ্যে সেল হয়ে গেছে। 140টা আর্টিকেল দেওয়া ছিল, সবই মোটামুটি অ্যাপ পাইলট লাগছে আমার কাছে। আচ্ছা, তো এটা যেহেতু সেল করতে পারছে, তাহলে পেট হবে টিপস সেল করতে পারছে, তাহলে পেট হবে ব্লগ আমি একটা নতুন সাইট করলে কেন সেল করতে পারবো না? এখন কথা হচ্ছে পেট হবে ব্লগ আমি নিলাম, ফাইন, ঠিক আছে। এখন আজকে আমি ধরেন কন্টেন্ট দেওয়া শুরু করব। আজকে আমি একটা কন্টেন্ট দিলাম বার্ডস এর উপরে, আমি আজকে একটা কন্টেন্ট দিলাম ডিয়ারের উপরে, কালকে একটা দিলাম প্যারটের উপরে, পরশু একটা দিলাম কনেরের উপরে, তারপরের দিন দিলাম হ্যামস্টারের উপরে, গিনিপিগের উপরে, তারপরের দিন র্যাবিটের উপরে। ভাই গুগল তো কনফিউজ হয়ে যাবে আপনার সাইটটা আসলে কি নিয়ে বানাইছে। বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই রিলেভেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। 2024-এ রিলেভেন্স ব্যাপারটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট গুগলের কাছে। হ্যাঁ, আপনি যখন সাইট করবেন তখন হ্যামস্টার নিয়ে, আপনার সাইটের নাম পেট হবি ব্লগ, ঠিক আছে, আপনি জগতের সমস্ত পেট যা আছে সবগুলো নিয়ে আপনি সাইট বানান, গুগলের এটাতে কোনো আপত্তি নাই। আপনি যতক্ষণ পর্যন্ত সঠিক ইনফরমেশন দিতে পারতেছেন, যতক্ষণ পর্যন্ত আপনি ইনফরমেশন গুলো আপনার কিছুটা আপনার রিডারকে নতুন কোনো ইনফো দিচ্ছে বা নতুন কোনো ভ্যালু প্রোভাইড করছে, ততক্ষণ পর্যন্ত গুগলের কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে আপনি একটা থেকে আরেকটা সুইচিং যদি বারবার করেন তাহলে আর গুগল আপনাকে কোনোভাবেই র্যাঙ্ক দিতে পারবে না। যত ভালো কন্টেন্ট দেন না কেন, যত দামি কন্টেন্ট রাইটারের কাছ থেকে কন্টেন্ট কিন্তু দেন না কেন, কোনো লাভ নাই। ঠিক আছে? তো এইটা মাথায় রাখতে হবে, যখন আমরা কন্টেন্ট দিব তখন একটা ক্যাটাগরিকে টার্গেট করব। আমরা তো প্রথমে একটা নিশ সিলেক্ট করবো যে আমার নিশ কি, আমার নিশ হচ্ছে পেট, তাই তো? আমার নিশ তো পেট, এই যে পেট হবি ব্লগ, এইটা এই পেট হবি ব্লগের নিশটা কি? পেট। নিশ মানে কি? টপিক। আচ্ছা, এরপরে পেটের মধ্যে ক্যাটাগরি কি কি ক্যাটাগরি আছে? হ্যামস্টার হইতে পারে, স্করপিয়ন হইতে পারে, র্যাবিট হইতে পারে, ডিয়ার হইতে পারে, গিনিপিগ হইতে পারে, বার্ড হইতে পারে, এনিথিং। এখন যদি আমি বার্ড নিয়ে লেখা শুরু করি, ধরেন আমি বার্ড নিয়ে লেখা শুরু করি, তাহলে আমি বার্ডের এই দুইটা কিওয়ার্ডে ফার্স্ট প্রথমে কন্টেন্ট দেওয়া শুরু করব। তারপরে আমি দেখা যাবে যে কনিউর এটাও একটা প্রজাতি আর কি, বার্ডের একটা প্রজাতি, এটা নিয়ে কন্টেন্ট দেওয়া শুরু করবো। এখন আমি বার্ড নিয়ে শুরু করলাম, বার্ডে এটাও দিলাম, ব্যাকইয়ার্ড বার্ডসও দিলাম, তাহলে তো ভাই হবে না। আপনাকে এই দুইটা নিয়ে, শুধুমাত্র প্যারট নিয়ে তো শুধু দুইটা কিওয়ার্ডই নেই, আরো আছে, ওইগুলা কিওয়ার্ডও এখানে নিয়ে আসতে হবে। সোজা কথা হচ্ছে যে কোনো একটা টপিককে বা যে কোনো একটা ক্যাটাগরিকে আপনি হু, হোয়াট, হাউ, হোয়েন, হোয়াট, এই ধরনের যে প্রশ্নগুলো আছে না পৃথিবীতে, ওই প্রশ্নগুলো করলে আপনার সাইটটা যেন উত্তর দিতে পারে, ব্যাপারটা এইরকম হইতে হবে। কিওয়ার্ড রিসার্চের ব্যাপারটা এখন অনেক বেশি মানে এটাকে কি বলবো, যে এটা আসলে আমার কাছে মনে হয় যে এটা আসলে অবসলিউট হয়ে গেছে।
হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ ব্যাপারটাই আসলে খুব একটা বেশি এখন আর কাজ করে না। এখন যেটা কাজ করে সেটা হলো টপিক্যাল অথরিটি। একটা টপিক নিয়ে কথা বলা শুরু করছেন, ওই টপিকটাকে আপনি পুরোটা কমপ্লিট করবেন, পুরোটাই কমপ্লিট করবেন। আপনি লেটস সে যে মোবাইল নিয়ে কথা বলতেছেন, মোবাইলের ভিতরে কি আছে? মোবাইলের ভিতরে আছে মোবাইলের অ্যাক্সেসরিজ আছে, মোবাইলের আপনার কি বলে এই যে ট্রাবল শুটিং আছে, মোবাইলের মেইনটেনেন্স আছে। এখন মোবাইল নিয়ে আজকে আপনি কথা বলা শুরু করলেন, শুধুমাত্র মোবাইলের যতগুলো মোবাইল রিভিউ করা যায়, হ্যাঁ, যত ধরনের স্যামসাং এর 10টা মোবাইলের রিভিউ করে রেখে দিচ্ছেন। এটার মেইনটেনেন্স নিয়ে কথা বলেন নাই, এইটার আপনার এটা কিভাবে ট্রাবল শুট করতে হবে সেটা নিয়ে কথা বলেন নাই, সফটওয়্যার নিয়ে কথা বললেন না, এটার বিভিন্ন অ্যাপস নিয়ে কথা বললেন না, কোনো লাভ নাই। আলটিমেটলি কোনো লাভ হবে না। আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটার সাথে একটা কন্টেন্টের যেন লিঙ্ক আপ করা যায়, একটা লিঙ্ক যেন ক্রিয়েট করতে পারেন, সেই রকম স্কোপ আপনাকে করে তারপরে আপনাকে মানে কিওয়ার্ডস গুলোকে বাছতে হবে। সেগুলো লো কম্পিটিটিভ হোক অথবা হাই কম্পিটিটিভ হোক, ডাজন্ট ম্যাটার। বুঝতে পারছেন? এই যে কেডি, এমএসভি, এগুলো আসলে হচ্ছে কি টার্ম। এই টার্ম গুলো আমি যদি আপনাদেরকে এই টার্মটা পুরোটা নাই দেখাইতাম, তাহলে আসলে আমি আপনাদেরকে জিনিসটা বলতে পারতাম না। এই জন্য টার্মগুলো আসতেছে বা এটা আমাদের লেকচারের সাথে আসতেছে। কিন্তু আলটিমেটলি আপনি যখন এই কাজটা করবেন বা ক্লায়েন্টের যখন একটা কিওয়ার্ড রিসার্চ সার্ভিস দিবেন, তখন আপনাকে লেটস সে আপনি এইটাই ধরেন আপনার ক্লায়েন্ট ডিআর নিয়ে সে একটা নতুন সাইট করতে চায়। তখন আপনি যখন ডিআর নিয়ে তাকে সাইটটা বানায় দিবেন, আপনি ডিআর এর কতগুলো প্রজাতি আছে, আপনি এখানে ডিআর এর যতগুলো প্রজাতি আছে সবগুলো প্রজাতি আপনি এখানে বাই করবেন। হ্যাঁ, আপনি এখানে ডিআর এর প্রজাতির ইংলিশটা কেউ বলতে পারবেন? এই মুহূর্তে আমার মাথা নেই। আহ, এটাকে প্রজাতিটাকে কি যিনি বলে? হাউ মেনি স্পেসিস। হ্যাঁ, ডিআর এর যত স্পেসিস আছে, এই যে ডিআর স্পেসিস, ডিয়ারের যত স্পেসিস আছে দেখছেন, রেড ডিয়ার, শিকা ডিয়ার, রো ডিয়ার, হোয়াইট টেল ডিয়ার, ইউরোপিয়ান ফলো ডিয়ার, মুজ, ওয়াটার ডিয়ার, সবগুলোই কিন্তু ডিয়ার। তখন আপনি কি করবেন? এই লোকটা যখন আপনি বলবেন, হ্যাঁ, আপনার ক্লায়েন্টের যখন আপনি সার্ভিস দিবেন, তখন আপনি এই যে সাম্বার ডিয়ার, লেটস সে সাম্বার ডিয়ার, এই সাম্বার ডিয়ার নিয়ে আপনি কথাবার্তা বলবেন। আপনি যখন এইখানে এই সেমরাসে যাবেন, সেমরাসে গিয়ে এখানে শুধু ডিআর দিবেন না, তখন আপনি এই যে সাম্বার ডিআর দিবেন। ঠিক আছে, এই সাম্বার ডিয়ার দিয়ে আপনি ইজি কিওয়ার্ডস যতগুলো আছে এই যে দেখেন একটা বাইর হয়েছে, হাউ মেনি সাম্বার ডিয়ার্স অন সেন্ট ভিনসেন্ট আইল্যান্ড। দেখছেন, সেন্ট ভিনসেন্ট আইল্যান্ডে কয়টা সাম্বার ডিয়ার আছে, এটা নিয়ে কিন্তু মানুষ সার্চ করে। মানুষ যদি সার্চ না করতো, তাহলে কিন্তু এই সেমরাস টুলের মধ্যে এই কিওয়ার্ডটা কিন্তু আসতো না। বুঝতে পারছেন? সো এরকম ভাবে আপনার সাম্বার ডিয়ার নিয়ে আপনি কয়েকটা কিওয়ার্ড দিবেন, আপনি অন্যান্য যে ভ্যারিয়েশনস গুলো আছে সেগুলো নিয়ে দিবেন এবং ক্লায়েন্টকে আপনি বলে দিবেন যে তুমি সাম্বার ডিয়ারটা যখন লিখতেছো, সাম্বার ডিয়ার কি খায়, সাম্বার ডিয়ারকে কিভাবে মেডিসিন দিতে হবে, বা ওর যদি বাচ্চা হয় তাহলে বাচ্চাকে কিভাবে পালতে পুষতে হবে, এগুলো সবগুলো কিওয়ার্ড আপনি তখন বাই করে তাকে দিবেন। এই জিনিসটা কাজ করবে অনেক বেশি। শুধুমাত্র একটা কিওয়ার্ড যে আপনি লিখলেন, এই কিওয়ার্ডটা আপনি র্যাঙ্কে আসতে পারবেন না। আপনাকে আদার্স যে ভ্যারিয়েশনস গুলো আছে, সেই ভ্যারিয়েশনস গুলো তাকে বলে দিতে হবে, বা একটার সাথে আরেকটা কানেকশন যেন করতে পারেন, কানেক্ট যেন করতে পারেন, ইন্টারলিঙ্ক যেন করতে পারেন, সেই ব্যবস্থাটা রেখে তারপরে আপনাকে কিওয়ার্ড রিসার্চটা করতে হবে। আমি এতক্ষণ যা বললাম একেবারেই কিছু বুঝেন নাই এরকম কেউ আছে? কিছুই ধরতে পারেন নাই? আচ্ছা, তাহলে আমি একটু সামনে প্রসিড করি। অথরিটি ব্যাপারটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটটা, ওই যে বললাম না, আপনার ওয়েবসাইটটার বয়স যত বেশি হবে তত আপনার গুগল আপনার ওয়েবসাইটটাকে মূল্যায়নটা বেশি করবে। ধরেন আমি লগ ইন টু স্কিলসে একজন এমপ্লয়ি নিব, এখন আপনি আমার স্টুডেন্ট, আপনি আমার কাছে একটা সিভি দিলেন, আর হচ্ছে গিয়ে মনে করেন অন্য একটা মানুষ রংপুর থেকে একটা সিভি দিল, তাহলে মূল্যায়নটা তো আমি আপনাকে একটু আগে একটু হলেও আপনাকে একটু প্রায়োরিটি বেশি দিব, তাই না? বিকজ আপনি আমার স্টুডেন্ট ছিলেন। আবার ধরেন যে আহনাফের ছোট ভাই আসলো, আপনিও আসলেন, আমি কি আপনার চাকরি দিব না আনাফের ছোট ভাইকে দিব? ডেফিনেটলি আনাফের ছোট ভাইকে দিব, তাই না? ব্যাপারটা হচ্ছে এরকম যে যে যতটা অথরিটিভ, মানে আমার যত কাছে আসবে, এটা পুরোটাই হচ্ছে গুগলের নিজস্ব একটা স্কোর। এই স্কোরটা গুগল, এটা কোথাও আপনি আসলে এটা এটা জানতে পারবেন না। কিন্তু 3 রকম স্কোরিং আছে, একটা হলো ডিএ, এটা মজের একটা মাপকাঠি, একটা এএস, এটা সেম রাশের মাপকাঠি,
আর ডিআর এইচ রেফসের একটা মাপকাঠি। আমি একটা পরের এক্সাম্পলে দেখাইছি, metromac.com এই ওয়েবসাইটটার অথরিটি স্কোর যেটা হচ্ছে এএস, এটা হচ্ছে সেমরাশ বলছে এটার অথরিটি হচ্ছে 23, এটা এইচ রেফস বলতেছে 32, এটা মজ বলতেছে 45। দেখছেন ডেটার কোনো মিল আছে? আপনি যে বলবেন যে এই ওয়েবসাইটটার অথরিটি এত বেশি, যার কারণে আমি এই ওয়েবসাইটটা 1 নম্বরে র‍্যাঙ্ক করে আছে, এই জন্য আমি এইখানে আমি এই কিওয়ার্ডটা পিক করলাম না, দেন ইউ আর রং, কমপ্লিটলি আপনি রং। হ্যাঁ, আপনাকে এটা নিজে একটু জাস্টিফাই করতে হবে, একটু ভেরিফাই করতে হবে, নিজের কমন সেন্স কাটা একটু বুঝতে হবে আসলে কি ওই ওয়েবসাইটটার অথরিটিটা কতটুকু হইতে পারে। বুঝতে পারছেন? এটা কমন সেন্স গুলো আস্তে আস্তে আসবে। আমি আপনাদেরকে কিছু প্র্যাকটিস দিব, বা আপনাদেরকেও নিজেরাও কিছু প্র্যাকটিস করতে হবে, তাহলে আস্তে আস্তে ধরতে পারবেন ব্যাপারগুলো। এগুলোর কোনোটারই কোনো স্কোরিং বা কারো কাছে কোনো ইনফরমেশন আসলে নাই। ইনফরমেশন যে নাই সেটাই আমি আপনাকে পরেরটাতে দেখাইছি। এই ওয়েবসাইটটা metromac.com এটা কোনো একটা জায়গাতে লিস্ট হয়েছিল, এবং এই ওয়েবসাইটটার গুগল থেকে কোনো ট্রাফিক নাই। এটা শুধুমাত্র পিন্টারেস্টের উপরে বেস করা একটা সাইট। এই যে গুগল থেকে ট্রাফিক নেই, আমি এটা দেখতেই পারতেছি যে এখানে আসলে গুগল থেকে কোনো ট্রাফিক নেই, কারণ এটা গুগল থেকে নাই। কিন্তু তার তো ভাই প্রত্যেক দিনে 615টা, 766টা, 835টা, 691টা ট্রাফিক তো আসতেছে, গুগল থেকে নাই, কিন্তু অন্য পিন্টারেস্ট থেকে তো আসতেছে। তাহলে এই যে ট্রাফিক গুলো কি এইখানে দেখানোর কথা ছিল না? ট্রাফিক তো ভাই ট্রাফিকই, সেটা অর্গানিক হোক বা যেটাই হোক, ট্রাফিক মানে তো ট্রাফিক। অর্গানিক ট্রাফিক মানে যে আমার ট্রাফিকটা নাই, বাট আমার তো এখানে এটা কোনো না কোনো একটা জায়গায় শো করা দরকার ছিল বা শো করতে পারতো। হ্যাঁ, এটা কিন্তু শো করতেছে না। এইখান থেকে আপনি কি বুঝতেছেন যে কোনো একটা ওয়েবসাইট ভিজিটর জিরো আমরা এখান থেকে দেখলাম, সাথে সাথে কি মনে হবে যে এই ওয়েবসাইটের ইনকাম শূন্য হয়ে গেছে? ব্যাপারটা আসলে এরকম না। এটা হয়তো বা কোনো না কোনো একটা সোশ্যাল মিডিয়ার উপরে ডিপেন্ডেন্ট। কিছু কিছু নিশ থাকে, কিছু কিছু টপিক থাকে, ওই টপিক গুলো আপনি যতই এসইও করেন, আপনি এসইও থেকে আসতে হবে না, এটা আপনাকে সোশ্যাল ট্রাফিক থেকে, সোশ্যাল মিডিয়া থেকে আপনাকে ট্রাফিক গুলোকে ধরে নিয়ে আসতে হবে। এই জন্য ট্রাফিক ডাইভার্সিফিকেশন এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট এখন 2024 সালে এসইও করতে গেলে। আপনি একটা ই কমার্স সাইটের এসইও, সাপোজ দারাজ যদি বলে যে ভাই আমি আর অ্যাড ফ্যাড জীবনে কোনোদিন চালাবো না, আমাকে তুমি এই যত সেল আছে সব সেল অর্গানিক্যালি নিয়ে এসে দাও। আপনি তো বিশাল বড় এসইও এক্সপার্ট, এখন আপনি তাহলে কি করবেন? পারবেন এটা এটা এরকম নিয়ে এসে আনতে পারবেন? এটা কি কোনোদিন সম্ভব? আমি আপনাদেরকে একটু দেখাই যে ফেসবুক অ্যাডস লাইব্রেরি, এখানে যদি একটু যাই তাহলে আমরা বুঝতে পারবো জিনিসটা। আমি যেটা বলতেছি, লেটস সে যে এখানে বাংলাদেশ, এবং তারপরে আমি অ্যাড ক্যাটাগরিটা অল দিলাম, এখান থেকে আমরা ধরলাম এই যে দারাজের এই মুহূর্তে দারাজের 22টা অ্যাড চলতেছে। হ্যাঁ, আচ্ছা, ওস্তাদ, এই যে ওস্তাদে এই মুহূর্তে 59টা অ্যাড রানিং। ভাই 59টা অ্যাডে যেই পরিমাণ ওরা ভিজিটর, যেই পরিমাণ রেসপন্স, যেই পরিমাণ মেসেজ ওরা পাবে, এইটা কোনো কিছু কি অর্গানিক্যালি পাওয়াটা সম্ভব কোনোদিন? বলেন, আপনারা বলেন, দু একজন একটু কথা বলেন, আমি তাহলে বুঝতে পারবো কেউ ধরতে পারতেছেন কিনা। না ভাই, এটা তো ডাইরেক্ট মার্কেটিং, এটা তো সরাসরি অ্যাডভার্টাইজিং। এক্স্যাক্টলি। হ্যাঁ, কিছু কিছু নিশ ডাইরেক্টলি আছে। হ্যাঁ, এটা আপনি যত কিছুই করেন না কেন লাভ নাই, কিছু তো কিছু ব্যাপার থাকবে। হ্যাঁ, বলেন। ক্লোজ অডিয়েন্স, মানে একদম টার্গেটেড অডিয়েন্সের কাছে সরাসরি উপস্থাপন করা। এই হ্যাঁ, জন্য তো অ্যাডই। অ্যাড তো অ্যাডই। তো এই হ্যাঁ, জন্য আর কি যে আপনারা যখন এই মার্কেট প্লেসের বাইরে থেকে যখন ক্লায়েন্ট হান্টিংটা দেখানো হবে, তখন অনেকেই এই ব্যাপারগুলো বুঝতে পারে না। হ্যাঁ, ই কমার্স সাইটের কাছে গিয়ে কাজ চায়, ভাই ই কমার্স সাইট আপনার জীবনে কোনোদিন কাজ দিবে না। একটা বাইরের একটা ই কমার্স সাইট আপনারা কোনোদিন কাজ দিবে না, বিকজ ও জানে যে ও এর থেকে যে পরিমাণ রেভিনিউ পাবে ওইটা কোনোদিন হবে না। আমি ধরেন এই সাইটটা, এটা টপ মেরিন.ca, ওর ও যদি আপনাকে বলে যে ভাই তুমি আমার এসইও করো, আপনাদেরকে যখন এগুলো শেখানো হবে তখন বলা হবে যে দেখেন যেই ওয়েবসাইটে আপনার ব্লগ সেকশন নাই, বা হচ্ছে গিয়ে একটু একটু
একটু ওয়েবসাইটটা দেখতে একটু ভাঙাচোরা লাগবে, ওগুলাতে আপনি রিচ আউট করেন। ভাই কমন সেন্স খাটাতে হবে যে এই লোকটা কোনোদিনই আপনাকে কাজ দিবে না, বিকজ ওর যে জিনিসপত্র এক একটা জিনিসের দামই হচ্ছে অনেক বেশি। একটা মোটর আপনি চাইলেই ও বাংলাদেশে পাঠাতে হবে না, ওর একটা নির্দিষ্ট টার্গেটেড এরিয়ার মধ্যে ও আসলে ব্যবসাটা করতেছে, বুঝতে পারছেন? তো ওকে আপনার রিচ করে লাভ নাই। এই জন্য সব থেকে বড় স্ট্রাগলটা মানুষ করে হচ্ছে ক্লায়েন্ট ফাইন্ডিং এ গিয়ে। ক্লায়েন্ট যখন ফাইন্ড আউট করতে যাবেন, এগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো এইটা আর কি ব্যাপার যে এই যে যেমন আমাদের মুন্না ভাই উনি হচ্ছে লিনাক্স এক্সপার্ট। এখন মুন্না ভাই যদি ক্লায়েন্ট হান্টিং যখন করতে যাবেন, তখন লেটস সে যে উনি ক্লায়েন্ট হান্টিং করতে করতে যাচ্ছেন বা ওনার মতো আরেকজন কেউ একজন ক্লায়েন্ট হান্টিং করতেছে, ওনাকে কি করতে হবে? উনি উনি যদি এখানে বাংলাদেশের টপ লিনাক্স এক্সপার্ট নিয়ে যদি একটা কিওয়ার্ডে যদি সে র্যাঙ্ক করতে চায়, তাইলে এটা একটা উর্দি হবে, বিকজ সে সারা পৃথিবীতে সার্ভিস দিতে পারতেছে। কিন্তু আপনি যদি একটা ছোট্ট জায়গাতে, এই মোটরটার ওয়েটটাই অনেক বেশি, এই মোটরটা আপনি চাইলেই কানাডা থেকে অস্ট্রেলিয়াতে পাঠাতে পারবেন না। হ্যাঁ, শিপিং চার্জ অনেক চলে আসবে, তাহলে আপনি তাকে রিচ করে তো লাভ নাই, বুঝতে পারছেন? এই জন্য আপনাদেরকে এমন কোন ক্লায়েন্ট খুঁজতে হবে যে ক্লায়েন্ট গুলো আপনাকে কাজ দিতে পারে বা ওর ওর এসইও করলে তার লাভ হইতে পারে। যে কোনো একটা ই কমার্সকেই যদি সাজেশন দেওয়া শুরু করেন যে ভাই একটা ব্লগ সেকশন খুলে, তাহলে আপনার আপনার এসইও হয়ে যাবে, তাহলে হবে না। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখানো হয়েছিল যে সার্চ ভলিউমের সাথে আমাদের আপনার কি বলে মানে সার্চ ভলিউমের সাথে একটা রিলেশন দেখানো হয়েছে যে যত বেশি আপনার যত বড় কিওয়ার্ড আপনি নেবেন, তত হচ্ছে গিয়ে আপনার চান্স থাকবে র্যাঙ্ক করার। কিন্তু একই সাথে আপনার সার্চ ভলিউমটা কমে যাবে। এখানে একটা কিওয়ার্ড ছিল আইফোন 13, শুধুমাত্র আইফোন 13 নিয়ে 2.7 মিলিয়ন মানুষ সার্চ করে। সমস্যাটা হচ্ছে আইফোন 13 এ আপনি আসলে iphone.co.uk কে আসলে আপনি বিট করতে পারবেন না। তাহলে ওইটা নিয়ে শুধু এই কিওয়ার্ডটাকে টার্গেট করে একটা আর্টিকেল লিখে আপনার লাভ নাই। বেস্ট আইফোন 13 ডিলস, এই কথাটা লিখে মানুষ 3600 মানুষ টার্গেট করে। যদি আপনার মোটামুটি লেভেলের একটা ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে আপনি বেস্ট আইফোন 13 ডিলস দিয়ে একটা কন্টেন্ট লিখলেন, এই কন্টেন্টটা আপনার র্যাঙ্ক করার প্রবাবিলিটিটা বেশি। আচ্ছা, আরো একদম নতুন সাইট, এই সাইটে তেমন কোনো মানুষজন আসে না বা খুব একটা বেশি আপনি পপুলার না, তখন আপনি এইটাকে টার্গেট করবেন বেস্ট অ্যাফোর্ডেবল আইফোন 13 কেস। আপনি তখন আইফোন 13 বিক্রি করলে যে কমিশনটা পাবেন, লেটসে একটা আইফোন 13 সেল হইলে আপনি 4% কমিশন পাবেন, তাই তো? $1000 একটা একটা আইফোন 13 বিক্রি হইলে আপনি মোটামুটি $40 একটা কমিশন পাবেন, তাই তো? তো আপনি যদি এটা কেস হয়, তো একটা কেসের দাম তো হলো কি $10, কমিশন কি আর কয় টাকা পাবেন? এটা দেখা যাবে কয়েক সেন্ট পাবেন। কিন্তু আপনার তো সাইট নতুন, আপনার তো ওই কয়েক কয়েক সেন্টই দরকার, বুঝতে পারছেন? তো এটা আমি এখানে এটা এই গ্রাফটাতে এটাই বোঝানোর চেষ্টা করছি যে আপনি যত বড় লং টেইলে যাবেন, আপনার কম্পিটিশনটা তত কমে যাবে। আলটিমেটলি আপনার কিওয়ার্ডের ভলিউমটাও, সার্চ ভলিউমটাও কমে যাবে। কিন্তু আপনার এইখানেই কাজ করা উচিত। আপনি যখন কোনো একটা ক্লায়েন্টকে কাজ দিবেন, হ্যাঁ, ক্লায়েন্ট আসবে আপনার কাছে। ক্লায়েন্ট এসে আপনাকে কি বলবে জানেন? আপনার বলবে যে ভাই আমার তো মানে ইয়ে দরকার, কি বলে, অর্গানিক ট্রাফিক দরকার। ভালো কথা, আপনি তাকে একটা মিটিং টিটিং এ নিলেন, খুব ভালো মতো বুঝালেন, বুঝলো। পরের মাসেই ক্লায়েন্ট বলবে ভাই তুমি তো সবকিছু করলা, লাভ কি, আমার তো সেল বাড়ে নাই। ফ্যাক্ট, ক্লায়েন্ট বুঝে না। আপনি যতই ক্লায়েন্টকে বুঝাবেন না কেন, ক্লায়েন্ট বুঝবে না। আলটিমেটলি আপনাকে লাস্টের দিনে এসে এই কথাই বলবে আমার সেল কই। ব্যাপারটা বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই বলতেছি যে ক্লায়েন্টকে আপনার তো একটা ক্লায়েন্টকে আপনি সারা জীবন ধরে রাখতে পারবেন না। আপনি ক্লায়েন্টকে তখন এইরকম কিছু লো কম্পিটিটিভ কিওয়ার্ডের র্যাঙ্কে আনাই দিবেন, বুঝতে পারছেন? যেই গুলাতে তার কিছুটা র্যাঙ্কে গেল, 1 মাস পরে আপনি যেন ক্লায়েন্টকে কিছু দেখাইতে পারেন যে ভাই কিছুটা তো আনছি, পরের মাসের টাকাটা দাও, আবার পরের মাসেও কাজটা করি, দেখি কতটুকু দেওয়া যায়। ক্লায়েন্ট আপনাকে 6 মাসের টাকা একবারে দিয়ে দিবে না, বুঝতে পারছেন? এইটা হচ্ছে এই জন্য আসলে এই এক্সাম্পলটা এখানে আপনাদেরকে দেখাইলাম। ওকে, পরেরটা হলো যে কিওয়ার্ড রিসার্চে সার্ভিস ডেলিভারি যখন দিবেন, তখন আপনারা আসলে কি কি দিবেন? কিওয়ার্ডস দিবেন, ইন্টেন্ট দিবেন, কেন লো কম্পিটিটিভ এই কথাটা আপনাকে লিখে দিতে হবে, এক্সপ্লেইন করতে হবে। একটা কিওয়ার্ড পিক করলেন, এটা ইন্টেন্টটা বললেন, কমার্শিয়াল নাকি এটা ইনফরমেশনাল না নেভিগেশনাল, এটা বললেন। এটা সেমবাস থেকেই দেখা যায়, টুলটাতে একটু 2-4 বার ইউজ করলেই জিনিসটা বুঝতে পারবেন। এখন এই কিওয়ার্ডটা কেন কম্পিটিটিভ, লো কম্পিটিটিভ মনে হলো? বিকজ only two relatively new niche sites are targeting the exact keyword.
However, their content is not that great. A well-researched content with expert buying guide and FAQ may outrank them easily. মানে এমন একটা ভালো কন্টেন্ট তুমি যদি লেখো যেটার মধ্যে এক্সপার্ট বাইং গাইড আছে এবং এফএকিউ মানে কি ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আছে, এই এরকম যদি একটা ভালো কন্টেন্ট তুমি লেখো তাহলে ওই কন্টেন্টটা আউটর্যাঙ্ক হইতে পারবে। এখন এখানে যে কথাটা বলা হয়েছে যে টার্গেট করছে অনলি টু রিলেটিভলি নিউ নিশ সাইটস আর টার্গেটিং দ্য এক্সাক্ট কিওয়ার্ড। হ্যাঁ, এইটা আমরা যখন ছোট ছিলাম মানে হচ্ছে গিয়ে আমরা যখন মোটামুটি শুরু করছিলাম আর কি, তখন অল ইন টাইটেলের একটা খেলা ছিল বা এখনো আছে। এটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই। মনে করেন একটা কিওয়ার্ড আপনি দেখলেন, হ্যাঁ, এই যে এই কিওয়ার্ডটা, হাউ মেনি সাম্বার ডিয়ার অন সেন্ট ভিনসেন্ট আইল্যান্ড, এইটা নিয়ে আপনি আসলে লিখতে যাচ্ছেন। এখন করবেন কি, এই টাইটেলের মধ্যে এই কথাটা কয়জন রাখছে আপনি এটা দেখতে পারবেন। অল ইন টাইটেল, অল ইন TITLE দিবেন, একটা কোলন দিবেন, কোলন দিয়ে কিওয়ার্ডসটা লিখবেন, দিলে এই যে দেখা যাচ্ছে এখানে নাই। হ্যাঁ, মানে কেউই এই কিওয়ার্ডটাকে টার্গেট করে নাই। তার মানে কি এই কিওয়ার্ডে লিখলে কি আপনি এটা র্যাঙ্ক করে যাবে? ব্যাপারটা কি এরকম? ওই যে বললাম না যখন ছোট ছিলাম মানে যখন এসইও এত বেশি ম্যাচিউর ছিল না, গুগল এত ডেটা সেটা যখন ওদেরকে ওর কাছে ছিল না, তখন এই ট্রিক্স গুলো কাজ করতো। এখন কাজ করবে না। অল ইন টাইটেল দেখতাম, অল ইন ইউআরএল দেখতাম, এই যে অল ইন ইউআরএল দেখতাম। হ্যাঁ, এখানে দেখতাম যে কেউ এটার মধ্যে এই কিওয়ার্ডটা রাখছে কিনা, বুঝতে পারছেন? ইউআরএল এর মধ্যে এই কিওয়ার্ডটা রাখছে কিনা, এটার একটা বেস্ট এক্সাম্পল যদি দিতে চাই তাহলে আমরা চলেন আমার কোন একটা সাইট টাইপ বা আমরা পেট হবে ব্লগটা আছে না, এখান থেকে আমরা একটু দেই, তাই জিনিসটা বুঝতে পারবেন। মানে ব্যাপার হচ্ছে কি যে আমি চাইলে তো আপনারে অনেক কিছু দেখাইতে পারি, এমন জিনিস দেখাইলাম যে জিনিসে আসলে কোনো কোনো লাভ নাই, ওটা দেখা বাহাদুরি নিয়ে খুব একটা বেশি লাভ হবে না। এর থেকে আমি আপনাকে যেটা কাজ করে এইটা দেখাইতেছি। এই যে অল ইন টাইটেল লিখে এই সার্চ করলাম, এখন এখানে কি দেখাচ্ছে? অল ইন টাইটেল, ক্যান ডাকস ইট মাশরুম, ক্যান ডাক ইট মাশরুম, ক্যান ডাক ইট মাশরুম। দেখছেন এখানে যে কয়টা রেজাল্ট আসছে সবগুলো রেজাল্টের মধ্যে এইটা আছে, তাই না? কয়টা রেজাল্ট আসছে? 1, 2, 3, 4, চারটা। এখন এটা হলো অল ইন টাইটেল। অল ইন ইউআরএল যদি দেখি, এক্স্যাক্টলি ওই কিওয়ার্ডটাকেই টার্গেট করছে এরকম সাইটের সংখ্যা কয়টা? 1, 2, 3, 4, এই চারটাই। লাভ কি? এখন এই যে চারটা সাইট এখানে আসলো, এখন যদি আমরা বলি যে ভাই এই ওয়েবসাইট এই কন্টেন্টটা 2016 সালের কন্টেন্ট, এটা তো অনেক পুরনো কন্টেন্ট, এই আবার 2024 সালে মার্চ মাসে 2024 সালে দিছে, তাহলে আমরা এখন যে রিসার্চটা করতেছি এও তো এই রিসার্চটা করছিল, তাই না? করছিল তো। এখন করার পরে সে কি আসলে টপে আসতে পারছে? চলেন একটু দেখি। এখন আমরা এখানে দেখতেছি যে ও কিন্তু টপে আসে না, আসছে কিন্তু আরেকটা। এপ্রিলের 28 এপ্রিল 2024 এই লোকটা একটা কন্টেন্ট দিছিল, এ কিন্তু আসে নাই, এই লোকটা আসছে। ব্যাপারটা বুঝতে পারছেন? আবার তারপরে দেখা যাচ্ছে 2011 সালের একটা কন্টেন্ট। আলটিমেটলি এখান থেকে কি বোঝা গেল? বোঝা গেল এরই যে আপনার কন্টেন্টের জোর কতটুকু বা ভিতরে আপনি কি দিচ্ছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এইসব মানে খুব বেশি অ্যানালাইসিস করে আমি একটা কিওয়ার্ড খুঁজে খুঁজে বাই করে তারপরে সেইটা নিয়ে আমি একটা কন্টেন্ট দিলাম, ইট উইল নট ওয়ার্ক। এইটা এখন 2024 সালে আর ওয়ার্কআউট করে না, এটা আগে করতো। হ্যাঁ, তখন আমরা এইগুলা থেকে ওই যে অল ইন টাইটেল, অল ইন ইউআরএল এ কয়টা পাইছি, এইগুলাকে যোগ বা গুণ ভাগ করে সুরে একটা এই কেজিআর বাই করতাম। হ্যাঁ, কেজিআর আমি একটু দেখাই দিই, আনালে পরে বলবেন যে ভাই কি একটা এসইও কোর্স করলাম, কেজিআরই দেখাইলো না। তো এখন এই যে কেজিআর ক্যালকুলেশন লিখলে জিনিসটা একটু টাচ দিয়ে দিই, বাট আগেই বলে বলে রাখছি এটা কিন্তু এখন কোনোভাবেই কাজ করে না। ঠিক আছে? এই যে কেজিআর ক্যালকুলেশন, এটা হলো অল ইন টাইটেল রেজাল্ট ডিভাইডেড বাই সার্চ ভলিউম রেজাল্ট। এই যে কেজিআর, অল ইন টাইটেল নাম্বার অফ অল ইন টাইটেল ডিভাইডেড বাই সার্চ ভলিউম, এটা 2000 এই যে জুন 16 2023 তখন পর্যন্ত এগুলো কাজ করতো। বাট এখন এইসব জিনিস এখন আর কাজ করে না। আমরা এখান থেকে একটা কেজিআর এর সংখ্যা টংখ্যা নিতাম, নিয়া ঠিয়া তারপর এটা যদি 0.14 মানে যত কম এটা হবে তত ওই কিওয়ার্ডের সিলেকশন প্রসেসটা তত বেশি ইজি হবে। হ্যাঁ, আমি যদি কেজিআর ক্যালকুলেশন টেমপ্লেট লিখে যদি একটু সার্চ করি তাহলে বেশ কিছু টেমপ্লেটও পেয়ে যাওয়ার কথা, যেখান থেকে ফ্রিতে এই কাজটা করা যায়। এই যে কিওয়ার্ড গোল্ডেন রেশিও ক্যালকুলেটর, টেমপ্লেটটা কই?
স্প্রেডশিট টেমপ্লেট। এরকম বেশ অনেক, এই যে আপনি এখানে একটা ইমেল টিমেল দিলে এইরকম একটা টেমপ্লেট আপনাকে পাঠিয়ে দিবে। জিনিসটা কি, কিভাবে ইউজ করতে হবে সব এটার ভিতরে দেওয়া আছে। যেহেতু এটা অবসোলেট হয়ে গেছে এই জন্য আমি আর এই পার্টটা দেখাইতেছি না। হ্যাঁ, এই জন্যই আমি আসলে এই অল ইন টাইটেল, অল ইন ইউআরএল এইটা দিয়ে যে কেরামতি গুলো দেখানো যায় এটা আমি স্কিপ করতেছি। হ্যাঁ, যেটা কাজ করবে, যেটা দিয়ে রিয়েল লাইফে কাজ করতে পারবেন সেইটাতেই আমি বেশি ফোকাস করতে চাই। এই জন্য আমি একটু টানতেছি। হ্যাঁ, যে আমাদের এই কিওয়ার্ডে যখন আপনার ডেলিভারিটা দিবেন তখন আপনাকে এখানে একটু বলে দিতে হবে। হ্যাঁ, যে এইটা কেন লো কম্পিটিটিভ, এটা এই যে এই কথাটাই হলো গিয়ে মেইন। আপনার এখানে একটা কন্টেন্টের মধ্যে এক্সপার্ট বাইং গাইড দিবেন, একটা এফএকিউ দিবেন। এই যে রিলেটিভলি নিউ নিশ সাইটস আর র্যাঙ্কড এট দ্য বটম অফ দ্য সার্চ and Reddit is the rank number 2 for exact keyword। এখন এই স্ক্রিনশট যেটা নেওয়া হয়েছে এটা এই আপডেটের আগের স্ক্রিনশট। তখন পর্যন্ত রেডিট, কোরা কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করলে যদি আমরা ফোরাম সাইট খুঁজে পাইতাম, ওই ফোরাম সাইট গুলোকে আমরা তখন বলতাম দুর্বল সাইট। বুঝতে পারছেন? ওই ফোরাম সাইট গুলোকে দুর্বল সাইট ধরে তখন আমরা কিওয়ার্ড গুলোকে রিসার্চ করতাম। কিন্তু এখন আর এটাকে কোনো সুযোগ নাই। এখন ম্যাক্সিমাম কিওয়ার্ডে আপনি দেখবেন যে রেডিট, কোরা এগুলাকেই গুগল বেশি র্যাঙ্ক দিচ্ছে। তাহলে ওটাকে দুর্বল সাইট আমরা ধরবো কিভাবে? বুঝতে পারছেন? বাট আপনাকে এইটা হলো প্রসেস। আপনাকে কেন লো কম্পিটিটিভ বলতেছেন এইটা আপনি তাকে এক্সপ্লেইন করে দিবেন। এটা কিভাবে জানবেন? জানবেন হচ্ছে গিয়ে ওই কনটেন্টটা, ওই কিওয়ার্ডটা লিখার পরে আপনার অন্যান্য যারা কম্পিটিটররা আছে তারা কি কি কভার করছে, আপনার কন্টেন্টের মধ্যে কি কি ল্যাকিংস আছে বা আপনার ক্লায়েন্টের সাইটের মধ্যে কি কি ল্যাকিংস আছে সেই জিনিসগুলো যখন আপনি বলে দিবেন সেইটা হবে মানে এই জিনিসটা লিখে দিতে পারলেই আপনার মানুষজন মনে করবে যে এইটা খুব ভালো একটা রিসার্চ হয়েছে বা আপনার ক্লায়েন্ট আপনার প্রতি অনেক বেশি হ্যাপি হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে হলো যে আমরা এখানে বলছি যে সার্চ ভলিউম জিনিসটা কি, এটা কিছুক্ষণ আগে আমি অলরেডি সেমরাস থেকে দেখাই দিছি। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এখানে আহ, এই কিছু টুল আছে। হ্যাঁ, যে ধরেন আপনি কোনোভাবে আইডিয়া খুঁজে পাচ্ছেন না যে আপনি আসলে এইটা নিয়ে লিখবেন কি। তো এইরকম কিছু ফ্রি টুল, কিছু ফ্রি রিসোর্সের কথাবার্তা এখানে বলা আছে। keywordtool.io, জাস্ট এখানে গিয়ে আপনি একটা কিওয়ার্ড লিখবেন। আপনার কাছে যদি সেম ব্রাশ না থাকে তখন আপনি এখান থেকে এটা ইউজ করতে পারেন। হ্যাঁ, লেটস সে এখানে ডিয়ার বা ইজ ডিয়ার নকচার্নাল, তাই না? এরকমই তো আমরা একটা কিওয়ার্ড পাইছিলাম। বানান ঠিক আছে তো? গুগল থেকে চেক করে এসে নিলে আবার ডেটা দেখাবে না। হ্যাঁ, ধরেন এরকম এটা কোথায় সার্চ করছে? গ্লোবালি। গ্লোবালি কোথায় সার্চ করছে? ইংলিশে। ইংলিশ থেকে সার্চ করছে, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেকশন করা আছে এখান থেকে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, এইটাও আসলে ওই পেইড টেড করে দিচ্ছে, বাট আসলে এখন রিয়েল ডেটা পাইতে গেলে আপনাকে কোনো অপশন নেই, কোনো না কোনো একটা টুল আপনাকে একটু পারচেস করতেই হবে। হ্যাঁ, যদি পারচেস করেন তাহলে সেমরাশটা পারচেস করবেন ডিজিটাল ভিশন ভিশন থেকে বা এরকম অনেক ইয়েটি আছে। আপনারা একটু একজন আরেকজনকে একটু হেল্প করেন, কে কোনটা ইউজ করছেন একটু হেল্প করেন। যদি যিনি একদমই বুঝতেছেন না বা একদমই পারতেছেন না বা তখন একটু গ্রুপে পোস্ট দিন, অন্যরা একটু হেল্প করবে। ঠিক আছে? এই যে অ্যান্সার দ্য পাবলিক এটাও এখন পেইড হয়ে গেছে, বাট ডেইলি 3টা করে সার্চ করা যায়। তা আমরা এখানে মনে করেন আমি জানি না আমি কি নিয়ে কথাবার্তা বলবো, আমি শুধু জানি আমি ডিয়ার নিয়ে একটা সার্চ করতে চাইতেছি। ঠিক আছে? এবং সেই সার্চটা করতে চাইতেছি হলো ইউনাইটেড স্টেটসে, আমি ইউনাইটেড স্টেটসে র্যাঙ্ক করতে চাচ্ছি এবং আমার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে গিয়ে ইংলিশ। ওকে, এই কয়েকটা ইনফরমেশন দিলাম। এটা অ্যান্সার দ্য পাবলিক। এটার মধ্যে আমি যদি এখানে যদি সার্চ দিয়ে দিই এবং আমি র্যাঙ্কটা করতে চাইছি কিন্তু গুগলে, একই রকম ভাবে বিং, ইউটিউবের কিওয়ার্ড রিসার্চও এখান থেকে করা যায়। বাট অনেস্টলি স্পিকিং কোনোটাই আসলে কাজ করে না। ইউটিউব আমি বিং টিং এগুলো সবকিছু যাচাই বাছাই করে দেখছি, কাজ করে না। হ্যাঁ, তারপরেও একটা ধারণা এখান থেকে পাওয়া যায়, একদম যারা নভিস তাদের জন্য এখান থেকে কিছু ধারণা আপনারা এখান থেকে নিতে পারবেন। সেম গোস টু অ্যান্সার সক্রেটিস। এখানেও মনে করেন আপনি এখানে লিখলেন ডিয়ার, ডিয়ার লেখার পরে আপনার কোনো ধারণা নাই আপনি কোন টপিক নিয়ে লিখবেন, কি করবেন না করবেন কিছুই বুঝতেছেন না, এখানে ইউনিট টেস্ট লিখলেন, দেন সার্চ করলেন, ওই একই রকম অ্যান্সার দ্য পাবলিকের মতোই এখানে আপনাকে কিছু জিনিসপত্র শো করবে। রেজাল্টটা আসুক, এটা মনে হয় চলে আসছে, এটা দেখায়, এই যে দেখেন। আর কোশ্চেন নিয়ে যতগুলো কিওয়ার্ড সব একসাথে নিয়ে আসছে। আর ডিয়ার, ডিয়ার কালার ব্লাইন্ড, আর ডিয়ার নকচার্নাল, আর ডিয়ার হার্বিভোরস। দেখছেন এখান থেকে কিওয়ার্ড কিন্তু আপনি পেয়ে গেলেন।
পেয়ে গেলেন কিন্তু, এটি কিন্তু এনাফ। শুড আই ডিয়ার হান্ট টুমরো। এখন এইখান থেকে যেটা আপনি যেটা এটা নিয়ে তোর কন্টেন্ট লেখা সম্পূর্ণ, শুড আই ডিয়ার হান্ট টুমরো, এটা কি কন্টেন্ট হয়? শুড আই ডিয়ার হান্ট ইন হাই উইন্ডস, এটা তো ভালো, এটা তো ঠিক আছে। এখন আপনি কি করবেন, এইটাকে নিয়ে যাবেন, কপি করবেন, কপি করার পর এখান থেকে যাবেন হচ্ছে গুগলে, google.com-এ যাবেন, google.com-এ গেলেন, এখান থেকে সেট করবেন ইউএসএটা সেট করে এখানে শুড আই ডিয়ার এতটুকু শুধু লেখেন, তারপরে শুড আই ডিয়ার হান্ট, হান্ট পর্যন্ত লেখেন, লেখার পরে এটা কাটে দেন, কাটে দিয়ে এখানে দেখেন, হ্যাঁ এই দেখেন এইখানে কিন্তু বলা আছে শুড আই ডিয়ার হান্ট ইন দ্য রেইন। দেখছেন, এটা কিন্তু আপনার অটো সাজেশনে আসতেছে, এখান থেকে তো আপনার কিওয়ার্ড বের হয়ে গেল। আপনার কোনো আইডিয়া নাই, ডিয়ার নিয়ে সাইড করবেন, কোনো আইডিয়া নেই আমি কি লিখবো, কি করব না করব, মারবো কাটবো খাবো, কিছুই আমি জানি না। ওকে, আপনি অ্যান্সার দ্য সক্রেটিসে আসেন, অ্যান্সার সক্রেটিস.com-এ আসেন, এখান থেকে আপনি ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। যেটা পাবেন এরপরে কি করবেন, এটারে নিয়ে যাবেন। প্রথমে তো ওই যে বললাম, আপনি ডিয়ার নিয়ে করছেন, ডিয়ারের যতগুলো ভ্যারিয়েশন আছে, জাত আছে, সবগুলো বাই করে ফেলেন গুগল থেকে। তারপরে এখানে আসেন, এখানে আসার পরে এই যে এভাবে করে একটু একটু ই করেন, দেখেন ওয়্যার ইজ ডিয়ার ফিল্ড, আচ্ছা এটা তো ওয়্যার হয়ে গেল, সরি, ওয়্যার টু নিয়ে এটা হবে না। ওয়্যার আর ডিয়ার মাইস ফাউন্ড, ওয়্যার আর ডিয়ার ডিউরিং দ্য ডে, এগুলো কোনো কন্টেন্ট আসলে হয় না। হুইচ ডিয়ার হ্যাভ অ্যান্টলার্স, ওকে চলেন এটা দেখি, হুইচ ডিয়ার হ্যাভ অ্যান্টলার্স, এরকম একটা কথাবার্তা এখানে বলতেছে। আমরা একটু এটা সার্চ করি, দেখি এখানে যদি একটু অ্যাস্টেরিক দেই, এখানে দেখেন হুইচ ডিয়ার হ্যাভ হর্নস, হুইচ ডিয়ার গ্রো অ্যান্টলার্স, হ্যাঁ অ্যান্টলার্স মানে শিং, তাই তো। হুইচ ফিমেল ডিয়ার হ্যাভ অ্যান্টলার্স, বলেন তো এই যে চারটা কিওয়ার্ড এখানে বাইর হলো, কোন কিওয়ার্ডটা আপনার নতুন সাইটের জন্য নেওয়া উচিত? বলেন তো, কেউ একজন বলেন তো, মাইক অন করে বলেন তো, এখানে যতগুলো অটো সাজেশন আসছে কোন কিওয়ার্ডটা নেওয়া উচিত নতুন সাইটের ক্ষেত্রে? বলেন। এখানে এখানে তো আগে সার্চ ভলিউমটা দেখা উচিত আমাদের, যে কোনটা সার্চ ভলিউম বেশি। এখানে যেগুলো সাজেশন আসছে, যেটা সার্চ ভলিউম বেশি ওইটা নিয়ে কাজ করবো আমরা, বা কম্পিটিশন। লং টেল কিওয়ার্ডটা হয়ে নেওয়া উচিত। হয় নাই, ওই লং টেল কিওয়ার্ডটা আপনাকে নিতে হবে। আপনি সার্চ ভলিউম দেখবেন কি, আপনি তো অটো সাজেশনে এখানে আসছে, গুগলে মিলিয়ন্স মিলিয়ন্স সার্চ প্রত্যেক সেকেন্ডে হয়, সেখান থেকে অটো সাজেশনে যখন আপনাকে এই কিওয়ার্ডস গুলো দেখাই দিছে, তার মানে ডেফিনেটলি এগুলার সার্চ ভলিউম আছে। আপনার তো নতুন সাইট, আমি তো প্রথমেই বলছি নতুন সাইট, আপনি সার্চ ভলিউম মেজার করে কি করবেন? আপনি সার্চ ভলিউম দেখে কি কি করবেন বলেন? আপনাকে তো গুগলের 1 নাম্বার পেজে আসতে হবে। আপনার অবজেক্টিভটাই হচ্ছে গিয়ে আপনার নতুন সাইটটাকে গুগলের 1 নাম্বার বা 2 নাম্বার পেজ ম্যাক্সিমাম এর মধ্যে যদি আপনি নিয়ে আসতে পারেন, তাইলে না আপনি ট্রাফিক পাবেন। আপনি খুব বড় লো মানে হাই সার্চ ভলিউমের একটা কিওয়ার্ড আপনি ধরে আগাইলেন, ওর কোনোদিন র্যাঙ্কই আসতে পারবে না। যত হাই কম্পিটিটিভ কিওয়ার্ডে যাবেন বা যত হাই সার্চ ভলিউমের কিওয়ার্ডে আপনি যাবেন, আলটিমেটলি সেটা সেখানে র্যাঙ্ক করার আপনার তত বেশি টাফ হয়ে যাবে। আপনাকে তখন অনেক বেশি পরিমাণ ব্যাকলিঙ্ক করতে হবে, ব্যাকলিঙ্কে অনেক বেশি টাকা বাজেট রাখতে হবে। এই ব্যাকলিঙ্ক এরকম না যে আজকে প্রোফাইলে গেলাম, ওই মিডিয়ামে গেলাম, একটা ব্যাকলিঙ্ক করলাম, মানে অ্যাকাউন্ট করলাম, ব্যাকলিঙ্ক একটা হয়ে গেল, ওগুলো বলে প্রোফাইল ব্যাকলিঙ্ক, ওইসব ব্যাকলিঙ্ক না। আপনাকে কারো না কারো কাছে কিনতে হবে, বুঝতে পারছেন? এই জন্য আপনাকে আপনাকে করতে হবে যত লং এ যাওয়া যায়, গুগলের অটো সাজেশন থেকে যত লং এ যাওয়া যায়। এটাই কিন্তু আমার এই এত বকবক করার মেইন উদ্দেশ্য, যে আপনারা যেন এটা বুঝতে পারেন। আপনাদেরকে এখন আসলে ওই সার্চ ভলিউম, অল ইন টাইটেল, এইটা সেটা এগুলো দেখার কোনো দরকার নাই। এগুলো দেখে যদি কাজ করতে যান, আপনি মানে কাজ কাজ যতটুকু করতে পারবেন তার থেকে আপনি বেশি মাথা ঘুরাবেন আর কি। বুঝতে পারছেন? আপনার মাথা তত বেশি ঘুরবে। এর থেকে বেটার হচ্ছে এখান থেকে নিয়ে আসেন, এখানে দেন, দেওয়ার পরে এখান থেকে যে হাউ বিগ ডাজ এ ডিয়ার হ্যাভ টু বি টু শুট ইট, হ্যাঁ এই ধরনের আপনি একটা নেন, এইটা নিয়ে আপনি একটা ভালো কন্টেন্ট লেখেন। এইটা নিয়ে যখন কন্টেন্ট লিখতে গেবেন, এটা কি এটা অটো সাজেশনের মধ্যে আসছে না, এই জিনিসটার আপনার রিলেভেন্ট কিওয়ার্ডস যেগুলো আছে, আপনি এটা দেওয়ার পরে এখান থেকে যে ইয়েটা আছে, এটা আচ্ছা এই নিলাম, এইটা আপনি কোথা থেকে নিয়ে আসছেন? এখান থেকে নিয়ে আসছিলেন না, এখান থেকে আনার পরে তো এখান থেকে নিয়ে আসলেন, এইটার মধ্যে এইটাও ঢুকাই দেন, হুইচ ডিয়ার টু শুট, এই কন্টেন্টটা নিয়ে আপনি লিখতেছেন, হাউ বিগ ডাজ এ বিয়ার হ্যাভ টু বি টু শুট ইট, এটা নিয়ে যখন লিখতেছেন তখন হুইচ ডিয়ার টু শুট, এটা নিয়ে একটা H2 বানান। আপনি তো একটা কন্টেন্ট লিখবেন, সবগুলো প্যারাগ্রাফ হবে না, এটাও একটা প্যারাগ্রাফের একটা হেডিং হবে। হোয়াট সাইজ ইজ এ
ইজ এ গুড সাইজ ডিয়ার টু শুট, এইটাও আপনি এটার মধ্যে ঢুকায় দেন। কিন্তু আপনি টার্গেট করেন এইটা, আপনার টার্গেটেড কিওয়ার্ড থাকবে এইটা, এইটা যখন লিখতে যাবেন তখন এইটারেও ঢুকান, তাইলে আপনার কন্টেন্টের স্ট্রেংথ বাড়বে। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? জি ভাই, মানে কিছুটা বুঝতে পারছেন? এখানে এখানে ভাই লং টেল যে কিওয়ার্ডটা থাকবে সব থেকে, ওইটাকে আমি মেইন টার্গেট ধরবো, আর বাকি যে কিওয়ার্ড গুলো থাকে সাজেশনসে, মানে রিলেটেড যেগুলা, ওইগুলোকে আমি রিলেভেন্ট, হ্যাঁ, রিলেভেন্ট, রিলেভেন্সি বজায় থাকতে হবে, রিলেভেন্সি বজায় থাকতে হবে। ওইগুলো আমি এলএসআই কিওয়ার্ড হিসেবে রাখবো। এলএসআই কিওয়ার্ড হিসেবে রাখবেন, রাইট। এটা রেখে তারপর আপনি কন্টেন্ট দিবেন, এরপরে আপনি এলএসআই তে রাখলেন, ঠিক আছে। ধরেন এই কন্টেন্টটা লিখতেছেন আপনি, এটার মধ্যে ওই যে এই কিওয়ার্ডটাও আপনি এখানে ঢুকাইছেন, কোনটা নিয়ে গেল এইটা, এটা আপনি দিছেন, এটা একটা H2, হ্যাঁ। এখন এইটাকে H2 হিসেবে ইউজ করছেন, এইটা নিয়ে যে আরেকটা ডিফারেন্ট কন্টেন্ট, নতুন একটা কন্টেন্ট লিখতে পারবেন না, এমন কথা কি কোথাও আছে? এমন কথা তো কোথাও নাই। যদি আপনার টপিকটা অনেক বড় মনে হয়, তাহলে এই টপিকেও নতুন আর একটা কন্টেন্ট দেন। জি ভাই। বুঝতে পারছেন? যত বেশি একটার সাথে আরেকটা ইন্টারলিঙ্ক করতে পারবেন, যত বেশি কানেকশনস আপনি 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 ডেভেলপ করতে পারবেন, তত গুগল আপনাকে ট্রাস্ট করা শুরু করবে। বুঝতে পারছি ভাই। তাহলে কি এখন গুগলে ওই যে কিওয়ার্ড ডেনসিটি বলতে এই ব্যাপারটাও হচ্ছে মোটামুটি ভ্যানিশ হয়ে গেছে? যে ধরেন আগে যেমন ব্যাপারটা থাকতো যে 1000 কন্টেন্টে 5 থেকে 10 বার বা এতবার হচ্ছে একটা কিওয়ার্ড ইনপুট করতে হবে, এই ব্যাপারটা কি এখনো কাজ করে না তাহলে? এইটা যদি কাজই করতো তাহলে কোরা কিভাবে র্যাঙ্ক করে বলেন তো? এক্স্যাক্টলি ভাই, এটাই বলতেছিলাম যে এক্স্যাক্টলি, মানে আপনার আগে যেরকম ভাবে আমরা করতাম, হ্যাঁ, একটা কন্টেন্ট আমার কম্পিটিটর লিখছে 500 ওয়ার্ড, আমি লিখবো 1200 ওয়ার্ড, হ্যাঁ, এটা আমরা করতাম, কিন্তু এইটা এখন আর কাজ করছে না। গুগল এখন শর্ট কন্টেন্টকে পছন্দ করতেছে, বাট এক্সাক্ট কন্টেন্টকে, এক্সাক্ট অ্যান্সার গুলোকে পছন্দ করতেছে। কুইক অ্যান্সার পছন্দ করতেছে। দেখেন এইটার মধ্যে লেখা আর ডিয়ার নকচার্নাল, ডিয়ার আর মোস্টলি নকচার্নাল অ্যানিমালস, ফার্স্টেই বলে দিছে। সাম ডিয়ার মোর নকচার্নাল দ্যান আদার্স, ফার্স্টেই বলে দিছে। ডিয়ার ডেমনস্ট্রেট বোথ ডিউরাল অ্যান্ড নকচার্নাল বিহেভিয়ার্স, দেখছেন, ফার্স্টেই বলে দিছে। দ্যাটস ওয়াই এই কন্টেন্ট গুলো অনেক বেশি পুরনো হওয়ার পরও গুগলের প্রথম পেজে আছে। এখন ভাই কোনো মানুষ, আমি কি আপনাকে একটা একটা সাইট, আচ্ছা আমি পরে কোনো একটা সময় দেখাবো না, একটা টুল আছে, ওই টুলটা দিয়ে দেখা যায়, এটা আপনার হলো মাইক্রোসফটের একটা টুল আছে, ওই টুলটা দিয়ে দেখা যায় যে আপনার সাইটে ভিজিটাররা এসে কন্টেন্টটা কতটুকু পড়তেছে। ভাই বিলিভ মি, কোনো মানুষ আপনার সাইটে আইসা, এই যে সাইটে ঢুকলাম না, ঢোকার পরে এই এই পুরো কন্টেন্টটা কেউ পড়ে না, সবাই কন্টেন্ট স্ক্যান করে। এই যে গুগলের লিক পাইছেন না, যে গুগলের লিক ডকুমেন্ট শুনছেন তো মনে হয়, এইটা লিক হয়েছে, এটা লিক হয়েছে, এটা নিয়ে খুব মাতামাতি এই সেই। ভাই মানুষ কি করে জানেন? আসে, কন্টেন্টে আসবে, আইসা এই যে এখানে লাল বাতি আছে না, এই লাল বাতিতে একটু দেখবে, এই লাইনটা একটু কিছুটা পড়বে, এইখানে এই যে আপনি একটু বোল্ড করছেন এইটা একটু পড়বে, এখানে যদি কোনো বোল্ড করা কিছু থাকতো সেই বোল্ড গুলোকে পড়তো, পড়ে চলে যেত। ভাই কোনো মানুষ এখন ফুল কন্টেন্ট পড়ে না, যারা পড়ে তারা আপনার কাস্টমার না। কেন বললাম? যারা পড়বে তারা আসলে হচ্ছে ওই ওই হাই স্কুলের অ্যাসাইনমেন্ট থাকে না, অ্যাসাইনমেন্ট করতেছে, ও ডিআর নিয়ে অ্যাসাইনমেন্ট দিছে ওর স্কুল থেকে। ওই বেটা আপনার কোনোদিন আপনার কাছ থেকে কিছু কিনবে? তো কিনবেই না, ও তো আপনার কাস্টমারই না। ও পড়বে লাইন টু লাইন, তাও এখন পড়ে না পোলাপান। বুঝতে এই পারছেন? আসার পরে পড়ে না। জি হ্যাঁ, ভাই। এইটাই আর কি ব্যাপার। So, এই জিনিসগুলো মাথায় রেখে যখন আপনি কিওয়ার্ড রিসার্চটা করবেন, তখন দেখবেন যে ওই কিওয়ার্ড রিসার্চটা অনেক বেশি ভালো হবে। বুঝতে পারছি। তার মানে ভাই এল আগে যে মানে একটা মেইন বড় কিওয়ার্ডের সাথে এলএসআই কিওয়ার্ড গুলো যে রাখবো, এটা শুধু আমি শুধু ওই হেডিংস গুলাই অ্যাড করবো একবার হ্যাঁ, করে, হ্যাঁ, তাহলেই এনাফ। হুম, হুম, হুম। একটা কন্টেন্ট আপনি লিখলেন, এই যে উইচ ডিয়ার টু শুট, এটা নিয়ে লিখতে গিয়ে আপনি এইখান থেকে গুগল থেকে আপনি এলএসআই গুলো পাই যাবেন। কোন টুল আমি এখন তো বলি যে টুল ইউজ করে মানে খামাখা, এটা আপনাকে আরো বেশি আপনাকে ওই ধোকায় ফালাই দিবে, বুঝতে পারছেন? তো এইটা আপনি যে নিয়ম গুলো করছে ভাই, এই নিয়মের জন্য তো তাহলে টুলস এর দরকার নাই কোনটা এখন এখন। যেটা বললাম? হ্যাঁ, যে হ্যাঁ, নিয়ম হ্যাঁ, গুলো করছে এর জন্য তো তাহলে টুলস এর দরকার নাই। না টুলস ধন্যবাদ। দরকার নেই তো। শুনেন, সবসময় মনে রাখবেন যে গুগল ডাজন্ট লাইক এসইও স্পেশালিস্ট। গুগল কাদেরকে পছন্দ করে? ব্লগার, যারা সত্যি সত্যি একটা ব্লগ লিখছে, যারা সত্যি সত্যি ওই বিষয়ের উপর কিছুটা এক্সপার্ট, ওদেরকে পছন্দ করে। সো আপনি যদি প্রিটেন্ড করেন গুগলের কাছে যে আপনি খুব বড় ব্লগার, মানে আপনি অনেক কষ্ট মষ্ট কইরা টইরা আপনি একটা কিছু একটা একটা কিওয়ার্ড বের করছেন, সেখান থেকে লিখছেন, অনেক বেশি অপটিমাইজ করছেন। এই যে আমি এখানে যে এক্সাম্পলটা দেখাচ্ছিলাম, আমি অপটিমাইজেশনটা 100 নিয়ে আসতে পারতাম না, কেন নিয়ে আসি নাই? বিকজ
ভাই আমি অপটিমাইজ করতে করতে যদি 100 হয়ে যায় তাহলে তো ভাই আমি আবার ধরা খেয়ে যাবো, বুঝছেন? এই জন্য মোটামুটি অনেক বেশি অপটিমাইজও করা যাবে না, কিছু কিছু জায়গাতে কিছু গ্যাপ রেখে দিতে হবে, তাইলেই আপনি ওই মানে সাকসেসফুল হবেন। বুঝতে পারছেন? আপনি জি এরকম ডেটা দিবেন, ওই যে গতকালকে আপনারা যে কথা বলছিলেন যে ডেটা, এই ডেটাগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে আপনি যাচ্ছেন যে দুবাইতে সাফারি করতে যাচ্ছেন, ওখানে আপনার কোনটাতে কত টাকা দিচ্ছে, কত টাকা লাগতেছে, চাইল্ডের কত, অ্যাডাল্টের কত, কয়টার সময় পিক আপ টাইম, দিজ আর দ্য ইম্পর্টেন্ট ইনফো। এই ইম্পর্টেন্ট ইনফো গুলো আপনি শুধুমাত্র ওই ইয়েতে দিয়ে দিলেন, এই আর্টিকেলের মধ্যে দিয়ে দিলেন, কিন্তু হাইলাইট হইলো না, তাহলে লাভ নাই। এটা তো আমি প্যারাগ্রাফ ওয়াইজ দিতে পারতাম, প্যারাগ্রাফ ওয়াইজ যদি দিতাম তাহলে আমার এই কন্টেন্টটা 2500 ওয়ার্ড ছাড়া যেত, কিন্তু লাভ নাই তো। আমার তো এই ইনফো গুলো যখন টেবিল আকারে দিব তখন আরো বেশি রিডার ফ্রেন্ডলি হইতেছে, বুঝতে পারছেন? সো তাহলে তো রিডার ভাইয়া সেন্ট্রিক তাহলে কন্টেন্ট তো বানাবেন। ভাইয়া এখন এফএকিউ অনেক কাজ করতেছে, তাহলে এফএকিউজ গুলো অনেক কাজ করবে একটা কন্টেন্টে। হ্যাঁ অবশ্যই, অবশ্যই এফএকিউ তো মাস্ট। অনেক এফএকিউ তো কিন্তু হ্যাঁ এফএকিউ তো রাখবেন, এই যে আমরা তো এফএকিউ রাখি, এটাকে তো এই যে এফএকিউ গুলো আছে, এফএকিউ দিতে হবে, এবং এফএকিউ গুলো দিতে হবে শর্ট শর্ট, যেই কোশ্চেন করবেন ওই কোশ্চেনের এক্সাক্ট অ্যান্সার থাকতে হবে, ডিরেক্ট অ্যান্সার থাকতে হবে, ডিরেক্ট। এটা নিয়ে এটার ভিতরে ভেঙে চুরে আপনি অনেক বড় করে একটা অ্যান্সার দিবেন, লাভ নেই। ঠিক আছে নাম্বার লিখে দিতে নাম্বার দি ভাইয়া, যার মাইক অন আছে একটু মিউট করে নাম্বার দিবেন। দিমা নাম্বার দিমা হ্যাঁ নয়ন ভাই আপনার মাইকটা মিউট করেন। হ্যাঁ, আচ্ছা। তো এটা আর কি, যে আমরা এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এই যে যা কিছু বলতেছি যে ভাই, এই সব কিছু সব পুরো জিনিসটা একটা সিটিং এ বা একটা ক্লাসের মধ্যে এটা সম্ভব না। যা বলছি আজকে অনেক কিছু বলে দিছি, আপনারা এইটাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করেন। আজকে কি বার? আজকে হলো রবিবার না, মঙ্গলবারে আপনাদের আর একটা ক্লাস আছে। আমরা মঙ্গলবারে চেষ্টা করব একটা রেকর্ডেড কোন একটা ক্লাস দিয়ে দেওয়া, সেটা হয়তো বা ক্লায়েন্ট আউটরিচের উপরে হবে, ঠিক আছে? তো ওইটা আমরা ক্লায়েন্ট আউটরিচের একটা রেকর্ডেড ক্লাস আমরা হয়তো দিয়ে দিব, বাট আমি আজকে আপনাদেরকে যা দেখাইলাম এই পুরো জিনিসটা আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিস করার জন্য একটা হোমওয়ার্ক আমি এখানে অ্যাসাইন করে দিচ্ছি। এইটা তো আগের ব্যাচের ছিল, আমরা এখানে ডেডলাইনটা আমরা চেঞ্জ করে আজকে কয় তারিখ? আজকে হলো 2 তারিখ, তো আগামী 9 তারিখ, 9 মে, হ্যাঁ 9 মে হচ্ছে এটা আপনাদের জমা দেওয়ার তারিখ। এটা হচ্ছে আপনার বাইসাইকেল অ্যাক্সেসরিজ আপনি বিক্রি করেন, ঠিক আছে? এই যে ইমাজিন ইউ আর স্টার্টিং এ নিউ অনলাইন বিজনেস সেলিং বাইসাইকেল অ্যাক্সেসরিজ এন্ড ডিজিটাল প্রোডাক্টস রিলেটেড টু ইউর নিশ। কি হইতে পারে বাইসাইকেল অ্যাক্সেসরিজ এর সাথে ডিজিটাল প্রোডাক্টের কি সম্পর্ক, কিভাবে করবেন? ধরেন আপনার বাইসাইকেল অ্যাক্সেসরিজ, আপনার বাইসাইকেলের টায়ারের সাইজ কত, এটার সাথে মনে করেন স্টিকার হচ্ছে কি আপনার কি ডিজিটাল প্রোডাক্ট, বুঝতে পারছেন? আপনার বাইসাইকেলের উপরে আপনি ওই যে ট্যাটু করবেন না, ট্যাটু যে করে, ওইটার যে ডিজাইন গুলো আছে, এই ডিজাইনের ক্যাটালগ, দ্যাট ইজ ইউর ডিজিটাল প্রোডাক্ট। এই বাইসাইকেলের ছোট কোনো একটা পিডিএফ কিভাবে মেনটেন করবেন, দ্যাট ইজ ইউর ডিজিটাল প্রোডাক্ট, বুঝতে পারছেন? এইরকম কোন একটা শপ আপনার কাছে আছে, আপনি কি করবেন? আউটলাইনে কিওয়ার্ড রিসার্চ প্ল্যান ডিটেইলিং দ্য স্টেপ ইউ উড টেক টু আইডেন্টিফাই রিলেভেন্ট কিওয়ার্ডস ফর ইউর ওয়েবসাইট। কিছু কিওয়ার্ড রিসার্চ করবেন, আপনার বাইসাইকেল অ্যাক্সেসরিজ এর সাথে ডিজিটাল প্রোডাক্টের একটা সমন্বয় করবেন, ঠিক আছে? মনে করবেন আপনার একটা দোকান আছে, এই দোকানে আপনি বাইসাইকেলের বিভিন্ন অ্যাক্সেসরিজ বিক্রি করেন। পৃথিবীতে অনেক রকম বাইসাইকেল আছে, এটা আমরা যেরকম শুধু বাইসাইকেল দেখি এরকম না, এই বাইসাইকেল অনেক ধরনের, স্পোর্টস বাইসাইকেল অনেক দামি দামি, মানে হোন্ডার থেকেও সাইকেলের দাম বেশি, এরকম অনেক মাউন্টেনিয়ারিং বাইক আছে। হ্যাঁ, আপনারা ওইটা নিয়ে বসবেন, আর এটার মাঝখানে আপনারা যদি নিজেদের মধ্যে কোনো মেসেঞ্জার গ্রুপ করতে চান, নো প্রবলেম, আপনারা করেন। আপনারা কোনো একটা মেসেঞ্জার গ্রুপ খুলে ওখানে একটা পোস্ট দিয়ে দিন, সবাই ওটার মধ্যে ঢুকে আপনারা একটু গ্রুপ ওয়ার্ক করার চেষ্টা করেন, ঠিক আছে? তাহলে জিনিসগুলো আপনাদের জন্য অনেক সহজ হবে, বা আসলেই এসইও ট্রেন্ডটা বুঝতে পারবেন। নাহলে কি হবে জানেন? আলটিমেটলি দিন শেষে কোর্স ঠিকই করবেন একখান, কিন্তু কোর্সটা করে লাভটা কিছু বের করতে পারবেন না, বুঝছেন? আমি আপনাদেরকে চাইলে এখন অনেক কিছু টেকনিক্যাল টার্মস অনেক কিছু দেখাইতে পারতাম, এই টার্ম ফ্রিকোয়েন্সি, এনএলপি, এইটা সেটা, বাট ভাই দিন শেষে এইগুলো দেখানোর পরে আহ, যখন ক্লায়েন্টে দেওয়ার পরে আর কোনো লাভ হবে না, তখন আপনি আলটিমেটলি ওই গালি দিবেন আর কি, বুঝছেন? দ্যাটস ওয়াই আমি এটা দেখাইলাম না।
আমি একটুখানি আপনাদেরকে গ্যাপ দিলাম কি মানে আগামী পরশু দিনের যে ক্লাসটা এটা রেকর্ড করে আমরা দিয়ে দিব। মঙ্গলবারের ক্লাসটা রেকর্ড থাকবে, বিকজ ওইটা কি, ওইটা আসলে ট্রিক্স, তাই না? ওইটা হলো আমাদের ক্লায়েন্ট পাওয়ার জন্য ক্লায়েন্ট আউটরিচের একটা ট্রিক্স আমি আপনাদের সাথে মানে শেয়ার করবো। আমি না, ওই ক্লাসটা আনাফি নিবে। বলেন এবার কার কি প্রশ্ন আছে বা কে কি বলতে চান? ইউ আর ফ্রি টু আস্ক। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া বলেন। একটা প্রশ্ন ছিল, একটু রিকোয়েস্ট রাখলে ভালো হতো। হ্যাঁ বলেন ভাইয়া। ভাইয়া আমি এখন হচ্ছে মানে আমি যে সমস্যাটা ফেস করি সেটা হচ্ছে যে ওয়াইফাই মানে বা নেট কানেকশন নিয়ে। তো আমি এখন আপাতত গ্রামে আছি, পরীক্ষা দিয়ে আসছি, এজন্য তো আমার যে সমস্যা হচ্ছে, আমি যদি এখন মানে এখন ক্লাস করতে হচ্ছে, দুইবার ইলেকট্রিসিটি চলে গেছে, আবার আসতে যাচ্ছে, এরকম সমস্যা। আবার এদিকে যদি মোবাইলের নেট দিয়ে যদি আমি মানে ক্লাস করি, নেটের সমস্যা করে, আবার কারেন্ট চলে গেলে নেটওয়ার্কের টাওয়ার সাথে কানেকশন চলে যায়। তো এই জন্য একটু করে যদি বিলগুলো ডাউন করার অপশন দিতেন বেটার হতো আর কি। ভাই এমন একটা আবদার করছেন, এই আবদারটাতে এখন কোনো অবস্থাতেই রাখা সম্ভব না, বিকজ আমরা এখন এলএমএস এ গেছি তো এইখানে এইটাকে ডাউনলোড আপনি কোনোভাবেই করতে পারবেন না এই অপশনটা, কারণ আসলে বুঝেন তো এগুলো একটু পাইরেসির ব্যাপার স্যাপার আছে, এগুলো যেন না হয়, দ্যাটস ওয়াই আমরা এই প্রোটেকশনের সাথে গেছি, যাইতে আসলে বাধ্য হয়েছি। এখন কি রিসার্চ করা যাবে না? না ভাইয়া, এইটা কোনো অবস্থাতেই দেয়া সম্ভব না। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কার কি প্রশ্ন আছে বলেন। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন ভাইয়া। আহ, আপনার এই যে যখন কোনো একটা হাউ টু আমি ডিসক্রাইব করতেছি, হ্যাঁ। তখন হাউ টু আমি স্টেপ বাই স্টেপ ডিসক্রাইব করতেছি, কিন্তু এর মধ্যে আমি চাচ্ছি যে আপনি যে বললেন যে প্রোডাক্টকে মানে অ্যাফিলিয়েট করার জন্য পুশ করা, প্রভোক করা, এটার একটা অপরচুনিটি খুঁজতে থাকা বা এটা অপরচুনিটি নিয়ে এটাকে ঢুকানো ভিতরে। হুম। এখন ধরেন ফর এক্সাম্পল যেটা আমাদের কমন, যেটা আমরা বুঝি, যেমন হোস্টিং। আমি কি করলাম, আমি ধরেন যে আমি আসলে ব্যাখ্যা করতেছি এখন ফ্রি হোস্টিং এর। হুম। তো ফ্রি হোস্টিং ব্যাখ্যা করতে করতে ফ্রি হোস্টিং এর এটা সেটা আমি অনেক কিছু বললাম, বলে আমাকে তো সামহাও রিলেট করে তারপরে হোস্টিং কার্ডটা সেল করতে হবে, তাই না? রাইট। যে তুমি যদি এই ফিচারগুলো এখানে যদি না পাও, তাহলে তোমাকে প্রফেশনাল সার্ভিসে যেতে হবে। প্রফেশনাল সার্ভিস যদি যাও, তাহলে তুমি এই প্রফেশনাল সার্ভিসটা খুব ভালো, এটা দিয়ে হোস্টিং কার্ড দিয়ে দিলাম নাকি? না, এটা এভাবে দিলে হবে না। এটা এভাবে দিলে যেটা হবে, আপনার ওই ইনফরমেটিভ আর্টিকেলটা আর আসলে ইনফরমেটিভ আর্টিকেল থাকবে না, ওটা তখন একটা কমার্শিয়াল ইন্টেন্টে আপনার লেখাটা হয়ে যাবে। এটার সব আচ্ছা। থেকে ভালো হলো আপনি প্রথমে লিখবেন যে ভাই ফ্রি হোস্টিং এ এই কোম্পানিগুলো ফ্রি হোস্টিং দেয়, এখান থেকে তুমি নিতে পারো। এরপরে আপনি কনস গুলো লিখবেন যে ফ্রি হোস্টিং এ এই অসুবিধা আছে, তুমি যদি পেইড হোস্টিং এ যেতে চাও তাহলে তুমি আমার এই আর্টিকেলটা পড়ো। তখন আপনি ওখানে একটা বেস্ট হোস্টিং বা চিপ হোস্টিং ইন 2024 নামে কোনো একটা কন্টেন্ট আপনি বানাবেন, ঠিক আছে? আচ্ছা, ওই ওকে, কন্টেন্টের মধ্যে হোস্টিং গার্ড, ব্লু হোস্ট, সবগুলা যত এফিলিয়েট লিংক আছে সব ওইটাতে ভরে রাখবেন। তাতে কি হবে, আপনার ইনফরমেটিভ আর্টিকেলটা ইনফরমেটিভই থাকবে, ওইটার ভিতরে ওকে, আপনার আর কোনো ওই এক্সটার্নাল লিংক আর ওখানে পুশ করতে হলো না। গুড। গুগল পছন্দ করে হচ্ছে কি আপনাকে আপনার ইনফরমেটিভ আর্টিকেল বেশি থাকবে আর কমার্শিয়াল কন্টেন্ট কম থাকবে, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি কমার্শিয়াল কন্টেন্টে একটা কন্টেন্টই রাখেন, ওই কন্টেন্টটাকে ইন্টারলিঙ্ক করে দেন বিভিন্ন রাইট। ইনফোর সাথে। ওগুলোকে অন্যান্যগুলো দিয়ে এম্পাওয়ার করব সবগুলো রাইট। থেকে, কারণ সবগুলো তো আমি ফ্রি টুলস 10টা দিলাম, হুম। কিন্তু পেইড টুলস আমি একটা পেজে আমি ডিসক্রাইব করতে পারবো, একটা দুইটা হ্যাঁ, ডিসক্রাইব ওই করতে যে পারবো। পেজটা বানাবেন ওইটা হ্যাঁ, একেবারে মানে বাংলা ভাষায় বলেন একটা হ্যাঁ, জনমের মতো এফিলিয়েট লিংক ভরবেন আর হ্যাঁ, কি ওটার মধ্যে। লং দুনিয়ার ফর্ম। এফিলিয়েট লিংক হ্যাঁ। একটার মধ্যেই থাকবে, ওই একটা পেজই থাকবে। হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, ইনফরমেটিভ যে ব্লগ পোস্ট গুলো, এগুলো অবশ্য বের করতে পারি, কিন্তু হুম। ওটা অবশ্য আমার মানে পার্সোনাল রিকোয়েস্ট হয়ে যায় একরকম। সময় পাইলে ভাই আমাকে একটু হেল্প করেন, দেখায়েন একটু যে কোন আসলে ব্যাপারে? ওই যে টেকনিক্যাল ব্লগগুলো, মানে টেকনিক্যাল ব্লগগুলো এগুলো আম, মানে ফরম্যাট গুলো আসলে কেমন হয়, কি কি ওয়েতে আমি ব্লগ পোস্টটা আসলে কিভাবে প্রেজেন্ট করতে পারি, ইনফরমেশনের প্রেজেন্টেশনটা কেমন হবে। ও আমি তো ওইটা তো আপনি হ্যাঁ, ওই যে সিম্পল আপনার
আপনার তো হচ্ছে গিয়ে ওই আপনি আমাকে যে সাইটটা দেখাছিলেন ওটা নিয়েই তো, তাই না? মানে লিনাক্স এর ওই সাইটটার আশেপাশেই। তো হ্যাঁ আপনি ওই যে কিওয়ার্ডে আপনি র্যাঙ্কে আসতে চাচ্ছেন বা কিওয়ার্ডটা ও রাইট ওইটারই কয়েকটা বাই করেন, রাইট কম্পিটিটর বাই করেন, রাইট বুঝতে পারছি বুঝতে পারছি ওইটা লিখে সার্চ করবেন, হুম, কম্পিটিটর গুলো দেখবেন, তাহলে বেটার ফরম্যাটটা আপনার মাথায় চলে আসবে। ওকে আরেকটা কোশ্চেন সেটা হলো যে আপনি বলছেন যে নিউ সাইট যদি আমাদের হয় তাহলে তো আমরা লং টেল কিওয়ার্ড গুলো টার্গেট করবো। এটা তো আপনাদের যারা এসইও এক্সপার্টদের সবসময়কার ইয়া আহ, কি বলে Trend. সাজেশন। হুম, হুম। এখন নতুন সাইট আমি যদি তৈরি করি, আমি নতুন থেকে কি আমি আসলে র্যাঙ্ক করার তো কোনো সুযোগ নাই। আমার তো মনে হচ্ছে না, একমাত্র লং টেল কিওয়ার্ড গুলোকে যদি ফোকাস করি হুম, তাহলে আস্তে আস্তে ট্রাফিক পাবো। হুম। আর যদি না। প্যাসিভ ট্রাফিক আসে সেটা ডিফারেন্ট জিনিস। আমি যদি অন্য ওয়েতে যদি আমি ট্রাফিক নিয়ে আসি তাহলে সেটা ডিফারেন্ট জিনিস। বাট সার্চে আসলে র্যাঙ্ক করার কোনো সুযোগ আসলে নাই, কারণ না, অথরিটি নাই, না। ব্যাকলিংকস নাই, অথরিটি নাই, টপিক্যাল কভারেজ তো শুরুতে থাকবে না, স্বাভাবিক। রাইট, না সেটাই ঠিক আছে তো, ওটাই ঠিক হলো আছে। আপনাকে ওই লং টেল গুলো যখন টার্গেট করবেন, এটা মানে এই না শুধু ওই লং টেলটা নিয়ে একটা আর্টিকেলে আপনি আসলে দিলেন, ওই লং টেইলের ভিতরে যে আগে যে শর্ট টেল কিওয়ার্ড গুলো, যেটা আমি একটু আগে এখানে গুগল থেকে অটো সাজেশন থেকে দেখাইলাম, হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলো আপনি কোনো না কোনো ভাবে, যে বেস্ট ডিয়ার টু শুট, এটাও কিন্তু আপনি ডাকবেন, এটা কোনো না কোনো একটা আর্টিকেল আপনি রাখবেন। সোজা কথা পুরো জিনিসটা, ওই যে বললাম না, একটা জিনিস নিয়ে কথা বলছেন, এই হুইচ ডিয়ার টু শুট, হুইচ বলছেন, হোয়াট বলবেন না, টাইম বলবেন না, হোয়াট টাইম ডিয়ার, মানে কোন সময় আপনি হুম ডিয়ারটাকে শুট করবেন, কোন সময়, এই সময়টাও তো ইম্পর্টেন্ট। হুম আপনি আপনার নিজেকে ওইখানে চিন্তা করবেন যে আপনি পুরো জিনিসটা নিয়ে যখন ব্যাখ্যা করতেছেন, তখন হোয়াট, হুইচ, হাউ, হোয়েন, এই সবগুলো প্রশ্নের অ্যান্সার যেন আপনার ব্লগ পোস্টটা দিতে পারে। এইরকম ভাবে যদি কন্টেন্টটাকে স্ট্রাকচার করতে পারেন, ডেফিনেটলি এইটা এরকম ভাবে একটা কন্টেন্ট স্ট্রাকচার করলে কিন্তু হবে না, এরকম ভাবে কয়েকটা কন্টেন্ট, গ্রুপ অফ কন্টেন্টের স্ট্রাকচার যদি এরকম হয়ে থাকে, একটার সাথে আরেকটা যদি প্রপারলি ইন্টারলিঙ্কড থাকে, ডেফিনেটলি ইউ উইল গেট র্যাঙ্কড। কয়দিন থাকবেন তা জানি না, র্যাঙ্ক পাবেন এটা শিওর। হুম অবশ্যই অবশ্যই। আচ্ছা তবে হুম ওকে ঠিক আছে ভাইয়া আচ্ছা, ঠিক যেটা আছে। বললাম যে কয়দিন থাকবেন জানি না, এটা একটু এক্সপ্লেন করি, বিকজ মানে অনেকে হয়তো কনফিউজ হয়ে যাবে যে কয়দিন র্যাঙ্কে থাকবেন, এটা আসলে ডিপেন্ড করছে অনেকগুলো ফ্যাক্টরের উপরে। আপনি নিয়মিত ব্লগ পোস্ট করতেছেন কিনা, আপনি ব্লগ পোস্ট করছেন, একটা করলেন আজকে, হ্যাঁ, আর আবার হচ্ছে গিয়ে 1 বছর পর একটা ব্লগ পোস্ট করলেন, ইউ আর নট রেগুলার, হ্যাঁ, আপনি তো ফ্রিকুয়েন্ট এটা করতেছেন না, তাহলে তো এটা লাভ নেই। তাহলে ওই ওই ব্লগ আপনি যতই মানে সোনার উপা দিয়ে বান্ধায় ব্লগ পোস্ট দেখেন না কেন, লাভ হবে না। আপনার ফ্রিকোয়েন্সিটা মেনটেন করতে হবে, কিছুদিন পর পর ব্লগ সাইট গুলো পাবলিশ, ব্লগ পোস্ট গুলো দিতে হবে, একটার সাথে একটা আপডেটেড থাকতে হবে, বিভিন্নভাবে আপনাকে আপডেটেড থাকতে হবে। এটা যদি করেন তাহলে আপনার র্যাঙ্কটাকে ধরে রাখতে পারবেন। এরপরে সব থেকে বড় যে ইম্পর্টেন্ট জিনিসটা, সেটা হলো ব্যাকলিংকস। আপনার সাইটটা নিয়ে আপনিই শুধু সাইটে কথা বলতেছেন, আপনার কোনো সোশ্যাল মিডিয়া প্রেজেন্স নাই, আপনার একটা ইউটিউব চ্যানেল নাই, আপনার একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট নাই, আপনার হচ্ছে কোথাও কোনো কিছু নাই, হ্যাঁ, মানে কোথাও কেউ নেই টাইপের একটা ব্লগ বানায় রাখছেন, তাহলে ভাই হবে না। আপনার সমস্ত জায়গাতে আপনাকে নিয়ে কথাবার্তা চলতে চলতে থাকতে হবে। ফেসবুক পেজ থাকতে হবে, ফেসবুক গ্রুপ থাকতে হবে, আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্ট থাকতে হবে, ইনস্টাগ্রাম থাকতে হবে, টিকটকে মার্কেটিং থাকতে হবে, ভিডিও থাকতে হবে, সবগুলোর কম্বিনেশন যদি সব ঠিকঠাক থাকে, তাহলে আপনি যে কিওয়ার্ডে আজকে র্যাঙ্ক করছেন, আগামী পরশু দিনও এই কিওয়ার্ডে আপনি এইখানেই থাকবেন, এই কিওয়ার্ডটা আপনার হুম, নিচে চলে আসবে না। বুঝতে ভাইয়া পারছেন? হ্যাঁ, বলেন। ভাইয়া এই যে আপনি বললেন যে নতুন আপডেট, আমি একটা আর্টিকেলকে আমি আপডেট করলাম, তো আর্টিকেলে আপডেট করার পরে ওই ওয়ার্ডপ্রেসে তো দেখি যে ডেটটা বসে যায়, আপডেটেড ডেটটা বসে যায়, কিন্তু এরপরে কি আমাকে সার্চ কনসোলে তো আর তো কিছু করার নাই, ও তো যখন ডাটাটা পিক করবে ওই তো বুঝে নিবে যে এটা হয়তো আমি স্কিমাতে বলে দিতে পারি আপডেটেড ডেটটা, কিন্তু না, আর কি ওটা কিছু ধরে করা নিবে, লাগবে? ওটা আর কিছু করা লাগবে না, ওটা আচ্ছা, আপডেটেডটা ওটা ওখান থেকে যখন গুগলের বট আসবে তখনই ও ওটা বুঝে নিবে। অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, বা এছাড়া ওকে, আমরা যখন প্র্যাকটিক্যালি দেখবো তখন একটা প্লাগইন আমি দেখা দিব, ওটা দিয়েও হবে। মানে আপনি আপডেট করার সাথে সাথে ওইটা আপনার ওই সার্চ পিং করবে, কনসোলে চলে যাবে, হ্যাঁ, পিং যে করবে। এটা ওকে আপডেট হয়েছে। ওকে ওগুলো ওগুলো কোনো সমস্যা নেই, ওগুলো টেকনিক্যাল সব জিনিসপত্র আমি সব দেখাবো, বাট আপনাদের এই যে আমি আজকে লেকচারে দুইটা লেকচার, মানে দুইটা মিলে, এটা আসলে দুইটা ক্লাসের লেকচার আমি একটার সাথে বলছি,
এটার পিছনে রিজনটা হলো যে আমার কাছে মনে হচ্ছে যে আপনাদেরকে একটু একসাথে বেশি কিছু বলে দিলে হয়তো আপনাদের নিতে সুবিধাটা হবে, অথবা মানে জিনিসটা একটু প্র্যাকটিস করার সুযোগ পাবেন। হ্যাঁ, এই প্র্যাকটিস যদি একটু করেন, একটু মনোযোগ দিয়ে করেন, চ্যাট জিপিটি ইউজ করেন না। হ্যাঁ, অন্যান্য ব্যাচগুলোতে এই ঘটনা হয়, আমি যখনই অ্যাসাইনমেন্ট দিই সবাই চ্যাট জিপিটি দিয়ে আমার একটা রেজাল্ট দিয়ে দেয়। আমি কিন্তু এরকম কিছু চাচ্ছি না, আমি চাচ্ছি আপনারা একটু ব্রেনটাকে ইউজ করেন। হ্যাঁ, ব্রেন ইউজ করে কিছু কিওয়ার্ডস এখানে বাই করেন, বা একটা আউটলাইন, মানে আপনার এইটাই ক্লায়েন্ট, এইটাই আপনার ক্লায়েন্ট, এই ক্লায়েন্টের জন্য আপনি কাজ করতেছেন, কি কাজ করবেন, কিভাবে করবেন, এটা একটু জাস্ট আমাকে আউটলাইন, ইংলিশে লিখতে হবে, নট নেসেসারি, দরকার হলে বাংলায় লেখেন, আই ডোন্ট মাইন্ড, বাট লেখেন। হ্যাঁ, একটু ব্রেনটাকে একটু কাজ করান, ঠিক আছে? তো আর আর প্রশ্ন, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বলেন হ্যালো ভাই, বলেন। হ্যালো ভাই, কথা হ্যাঁ বোঝা যাচ্ছে? হ্যালো হ্যাঁ বলেন, মিঠু ভাই বলেন, মিঠু ভাই। হ্যাঁ ভাইয়া, আমার যে কোশ্চেন গুলো ছিল ভাইয়া, সেটা হচ্ছে একটু আগে মুন্না ভাই যে কোশ্চেনটা করলো যে আপনার অ্যাফিলিয়েটের ক্ষেত্রে যে কিভাবে ক্লায়েন্টটাকে বুক করবো অন্য একটা পেজে বা অন্য একটা, বা আমার হ্যাঁ প্রোডাক্টটা কিভাবে সেল করবো। তো এটা তো গেল, ওইটা তো হচ্ছে প্রোডাক্ট বা ই কমার্স সাইট বা এরকম ইনফরমেশন কন্টেন্ট থেকে কমার্সে নিয়ে যাওয়া। বাট হ্যাঁ এগুলো হচ্ছে আপনার সার্ভিস ওয়েবসাইট গুলো, ওইখানে তো হচ্ছে কন্টেন্টের নিচে একটা অপশন থাকে কল টু অ্যাকশন বা এরকম একটা পার্ট থাকে। ওইখানে কি একটা ইনফরমেশন দেওয়ার পর আমি আমার সার্ভিসটাকে পিচ করতে পারবো সহজেই? হ্যাঁ, সার্ভিস সাইট হিসেবে সার্ভিসটা আপনি এখানে পপ আপ উইন্ডো দিয়েও করতে পারেন। আপনি ইনফরমেটিভ সাইট বানালেন, পপ আপ একটা উইন্ডো দিয়ে দিলেন, ইফ ইউ নিড সার্ভিস ইউ ক্যান হায়ার মি, এটা তো আপনি বলতেই পারেন। সার্ভিস সাইট নো ইস্যু। আচ্ছা, আপনার এখানে আর সার্ভিস কে দিচ্ছে? আপনি তো দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, তাই ওইখানে না? তো তো কোনো এটা প্রবলেম কোনো নেই। সমস্যা নেই, কিন্তু আমি যেটা বলছি এটা তো আপনি এফিলিয়েট করতেছেন, মানে আপনি কাস্টমারকে একটা ওয়েবসাইট থেকে রিডাইরেক্ট করে আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছেন। আচ্ছা বুঝতে আচ্ছা পারছেন? ওইটা হলো এক্সটার্নাল লিঙ্ক। যখন এক্সটার্নাল লিঙ্কের ব্যাপারগুলো চলে আসবে, তখন আপনাকে একটা পেজে সবগুলো এক্সটার্নাল লিঙ্কে রেখে দেন, ওই পেজটাকে বিভিন্ন ইনফো কন্টেন্টের সাথে লিঙ্ক আপ করায় দেন। সবগুলা পেজেই আপনি এক্সটার্নাল লিঙ্ক দিতে গেলে আপনার ওই 90-10, এটা আমি বলি, যদিও সবাই বলে 80-20, মানে 80% হচ্ছে ইনফরমেটিভ কন্টেন্ট, 20% হচ্ছে গিয়ে এফিলিয়েটেড কন্টেন্ট। হ্যাঁ, এইটা হচ্ছে এফিলিয়েট সাইটের একটা স্ট্রাকচার। আপনি 100টা কিওয়ার্ড যদি নেন, তাহলে 80টা কিওয়ার্ড থাকবে ইনফো, 20টা কিওয়ার্ড থাকবে হচ্ছে কি আপনার নেভিগেশন। এফিলিয়েটেড কিওয়ার্ড, হ্যাঁ, বা মানি কিওয়ার্ড। এটা 80-20, আমি বলি হচ্ছে 90-10 থাকা উচিত। এই ব্যাপারটা আপনি আর মেনটেন করতে হবে না। আপনার যখনই একটা ইনফরমেটিভ কন্টেন্টের মধ্যে একটা এক্সটার্নাল লিঙ্ক অ্যামাজনে ঢুকাই দিলেন, আলটিমেটলি ওই যে কন্টেন্ট আছে, এই কন্টেন্টটাকে গুগল আর হচ্ছে আপনার ইনফরমেটিভ কন্টেন্ট হিসেবে কাউন্ট করতেছে না। তখনই এটা হয়ে গেল হচ্ছে আপনার একটা এফিলিয়েটেড কন্টেন্ট বা হচ্ছে একটা কমার্শিয়াল কন্টেন্ট। বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু যখন এটা সার্ভিস, তখন কোনো সমস্যা নেই। আপনি আপনার পেজে ইচ্ছা মতো বিভিন্ন জায়গাতে প্রভোগ করেন, নো ইস্যু, আচ্ছা যতক্ষণ নিজের পেজে থাকতেছেন। আচ্ছা, হ্যাঁ আর ভাই এই যে ব্লগ পোস্টের ক্ষেত্রে কি আমাদের এই যে সিপিসি এগুলা দেখা উচিত? সাইট সেলিং এর ক্ষেত্রে কি সিপিসি কোনো ইফেক্ট ফেলে আসলে? হ্যাঁ অবশ্যই সিপিসি দেখা উচিত। সিপিসি একেবারে দেখবেন না তা না। ধরেন এই যে ডিআর এর যে প্রজেক্টটা আমরা এখানে দেখতেছিলাম, যে হ্যাঁ, ডিআর নিয়ে সিপিসি আমি তো বলতে সাইট সুন্দর। বানাইলাম। হ্যাঁ, এই যে ডিআর নিয়ে করলাম, এটা হ্যাঁ অবশ্যই এই কিওয়ার্ড গুলো, ধরেন আমি এটা সিলেক্ট করে ফেলছি, হাউ ডিআর সি ক্যামো, মানে ক্যামোফ্লেজ কিভাবে কিভাবে ডিআর দেখে, তাই তো? তো হ্যাঁ এইটা নিয়ে যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা আসলে এটা নিয়ে কোনো সিপিসি আছে কিনা। এখন ভাই আমি তো হচ্ছে কি এগুলো করতে করতে অনেক মোটামুটি একটা এক্সপিরিয়েন্স চলে আসছে। আমি বলবো এটার কোনো এটার সিপিসি থাকবে জিরো। এটা আপনিও বুঝবেন 2 দিন পরে। কেমনে হ্যাঁ বুঝবেন জানেন? যখন আপনি ওই জিনিসটার কোন একটা প্রোডাক্ট, ওই যে কিওয়ার্ডটা দেখলেন না, এই কিওয়ার্ডের মধ্যে যখন কোন একটা প্রোডাক্ট থাকবে, যে এইটা ক্যান আই ডিয়ার সি উইথ এ শর্টগান, হ্যাঁ, ক্যান ক্যান আই ডিয়ার হান্ট উইথ এ শর্টগান, এই শর্টগান আছে না, এই শর্টগানের তো একটা ভ্যালু হ্যাঁ আছে। এই জন্য এইটা সিপিসি থাকবে বেশি, এইটা সিপিসি থাকবে কম। এখানে ক্যান হাউ ডিয়ার সি কালার, কারণ কালারের মধ্যে আপনি কোনো প্রোডাক্টকে পুশ করতে পারবেন না, দ্যাটস ওয়াই এইটা সিপিসি জিরো থাকবে, এইটা সিপিসি বেশি থাকবে। এইটা আস্তে আস্তে যখন আপনি কিওয়ার্ড রিসার্চটা করবেন, তখন নিজেই বুঝে যাবেন। আর যদি আপনার কাছে টুল থাকে, তখন তো টুলে আপনি ফালাইলেই দেখবেন, এইটাকে জাস্ট টুলে নিয়ে যাবেন, টুলে নিয়ে গেলেই দেখবেন যে এটার একটা সিপিসি, এই যে কিওয়ার্ড ওভারভিউতে যাবেন, সেম ব্রাশের মধ্যে গিয়ে দেখলেই দেখবেন যে এটার একটা সিপিসি আছে। মানে আমার শেষ সিপিসি হয়ে তেও গেছে। গুরুত্ব দেওয়া উচিত আমাদের ফার্স্টে, তাহলে কোনো সমস্যা নেই, মানে হালকা একটু গুরুত্ব দেওয়া যায় তাহলে সমস্যা নেই। এটা তো
তখন যখন আপনার সাইটে কিছুটা ভিজিটর আসা শুরু হয়েছে, হ্যাঁ, আপনার তো এখন কোনো ভিজিটারই নেই, সাপোজ আপনি একেবারে একটা নতুন করে সাইট করবেন, হ্যাঁ। তখন আপনি এইগুলা কিছু দেখবেন না। তখন আপনি দেখবেন টপিক্যাল কভারেজ কিভাবে করা যায়। হ্যাঁ, আপনি প্রথমে কি হরিণ নিয়ে সাইট করছেন, প্রথমে হরিণটারে মেরে ফেলবেন? ব্যাপারটা হচ্ছে আপনি প্রথমেই তো হরিণটারে মারবেন না, আপনি তো প্রথমে হরিণটা কিভাবে দেখে, হরিণটা কি খায়, হরিণটা কি পছন্দ করে, কিভাবে কি করে, এইটা করতে করতে না একটা সময় হরিণটাকে মারবেন, তখন আপনার শটগানের একটা এফিলিয়েট করলেন। ব্যাপারটা এইরকম। হ্যাঁ, লজিক্যালি কি জিনিসগুলোকে একটু একটু ইন্টাররিলেট করতে পারতে হবে। আচ্ছা আচ্ছা, পুরো স্টোরি সাজাতে হবে মানে একটা সাইটে। হ্যাঁ, রাইট, একটা স্টোরি টেলিং ভাইব থাকতে হবে। এটা যত সুন্দর হবে তত আপনার সাইটের স্ট্রাকচার ভালো হবে, তত বেশি দিন আপনার সাইটটা গুগলে র্যাঙ্ক করে থাকবে। এক্স্যাক্টলি ভাই, থ্যাংক ইউ ভাই। আর হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টিটা তারা আমার নতুন সাইট হিসেবে একদম 10-15 এর মধ্যেই রাখা উচিত, তাহলে বেশি ভালো হবে আমার জন্য। যদি সেমব্রাশ ইউজ করেন, একদম একদম ছোট যেটা, এখানে সেমব্রাশের লাস্টেরটা, এখন তো আমার সেমব্রাশটা নাই, সম্ভবত 0 থেকে 14, 0 to 14 হচ্ছে কি সব থেকে লোয়েস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যত কম রাখা যায়, একেবারে 0 কেডিজ কিওয়ার্ড আরো ভালো, ঠিক আছে, যদি টুল ইউজ করেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ভাই বুঝতে পারছি। পয়েন্ট হচ্ছে ওইটাই, আপনার টুল যা ইনফরমেশন দিচ্ছে সেটা সবসময় সঠিকটা মাথায় রাখবেন। আপনাকে পুরো জিনিসটা প্ল্যান করতে হবে, এবং টপিক গুলোকে কভার করতে হবে। আপনি বাংলাদেশ নিয়ে রচনা লিখতেছেন, আপনি যদি 1971 সাল এটার মধ্যে নাই নিয়ে আসেন, তাহলে বাংলাদেশের রচনা কোনোদিন কমপ্লিট হবে না, ঠিক আছে? তাহলে অবশ্যই বাংলাদেশের ট্রেডিশন যদি একটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড হয়ে থাকে, যে বাংলাদেশ ট্রেডিশন অথবা বাংলাদেশ মুসলিম ট্রেডিশন, সাপোজ এই কিওয়ার্ডটা সব থেকে লো কম্পিটিটিভ, এই মুসলিম ট্রেডিশন কিওয়ার্ডটা লো কম্পিটিটিভ, ঠিক আছে, কিন্তু যখন সাইটের আপনার মূল বক্তব্য হবে বাংলাদেশ, তখন 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, এটা আপনাকে লিখতেই হবে। এটা যত হাই কেডিরই হোক না কেন, যত হাই কম্পিটিটিভই হোক না কেন, আপনাকে এটা কভার করতে হবে, করতে পারতে হবে। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আপনার টপিক গুলো সবই আপনাকে কভার করতে হবে, কিন্তু কোনটাতে বেশি গুরুত্ব দিবেন, কোনটাতে কম গুরুত্ব দিবেন, এইটাই হচ্ছে কি আপনার কিওয়ার্ড সিলেকশনের ব্যাপারটা। জি ভাই, ঠিক থ্যাংক আছে, ইউ। আচ্ছা, তো আজকে তাহলে শেষ করি আমরা। আর আপনারা একটু নিজেরা নিজেদের মধ্যে ডিসকাস করবেন গ্রুপে, যেভাবে হোক আপনারা একটা গ্রুপ টুপ যদি খুলেন খুলেন, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম আর কি। বাট ওই কথা হচ্ছে যে গ্রুপে এর আগে আমাদের একটা এক্সপিরিয়েন্স ছিল, ওই গ্রুপে একজন একজনের খুব বেশি হিউমিলিয়েট করে, এরকম হিউমিলিয়েশন ব্যাপার ট্যাপার যেগুলো না হয়, মুন্না ভাই আপনি এখানে সব থেকে বেশি সিনিয়র আছেন, আপনি মেনটেন করেন ব্যাপারগুলো, হ্যাঁ, তাহলে মনে হয় সবার জন্য ভালো হবে। সমস্যা নেই, আমি করবো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আর অ্যাসাইনমেন্টটা একটু করেন, আর আমি এগুলো সব আপলোড করে দিয়ে আপনাদেরকে আমি জানাই দেবো ইনশাআল্লাহ। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ। মুন্না ভাই আছেন? হ্যাঁ ভাইয়া। আহ, একটু কষ্ট ভাই, এই যে বাইসাইকেলের যে এইটা কি করছে না ভাইয়া, যেটা রাস্তা দিল আমাদের, এটা যদি একটু এলাবোরেট করতেন তাহলে ভালো হতো। আমি তখন খেয়াল করিনি ভাইকে, কোশ্চেনটা করতেও পারিনি, কারণ এটা তো টপিক ওইভাবে পড়ে না, এই জন্য বললাম আপনাকে। আপনি হয়তো অনুযায়ী। আমি আমি এটা বুঝিও নাই, আর আমি এটা মনে হয় না করতেও পারবো। আমিও ভাইয়া ওইভাবে বুঝি নাই, এখন আমি ভাবছি আপনাকে বুঝতে হয়তো বা আমি পরে শুনে নিব। না, এটা কথাটাই যেটুকু উনি বলছে সেটা তো ভিডিওতেই থাকবে। হ্যাঁ হ্যাঁ ভিডিওটা আপ হলে ওটা ওখান থেকে দেখে নিন। হ্যাঁ হ্যাঁ। প্রথম কথা এটা, আর দ্বিতীয় কথা হলো ওই তো উনি একটা মেথড মনে হয় যে মানে কিভাবে এটাকে আমরা কিভাবে করব, এটা কিভাবে ভাগ করা যায়, কারণ সেলিং বাইসাইকেল আর তার সাথে হচ্ছে আবার সেলিং ডিজিটাল প্রোডাক্ট। এখন বাইসাইকেল রিলেটেড প্রোডাক্ট কি থাকতে পারে, ডিজিটাল প্রোডাক্ট থাকতে পারে, এটা একটু ব্রেনস্টর্ম করতে হবে। হ্যাঁ, ব্রেনস্টর্ম করে ওই জিনিসগুলো আবার অ্যামাজনে একটু সার্চ দিয়ে দেখতে হবে যে এগুলার আছে কিনা, দেন ওটাকে করতে হবে আর কি। এক্স্যাক্টলি এটার কথা আমি ভাবতেছিলাম। যেহেতু বাইসাইকেল অ্যাক্সেসরিজ যদি শুধু থাকতো তাহলে হচ্ছে কোনো প্যারা ছিল না, ওটা রিসার্চ করে ইজিলি ব্রেনস্টর্ম করে বের করা যেত। আবার সাথে ডিজিটাল প্রোডাক্টস ওইটা রিলেটেড, মানে বাইসাইকেলের হ্যাঁ ডিজিটাল প্রোডাক্ট, আমি এই জিনিসটাই হ্যাঁ, বুঝতেছি না, এটা কি বাইসাইকেলেরই ডিজিটাল প্রোডাক্ট নাকি আলাদা অন্য কোনো ডিজিটাল প্রোডাক্ট? না, বাইসাইকেলেরই ডিজিটাল প্রোডাক্ট। এই যে এখানে হচ্ছে আমার কনফিউশনটা, এটা জানি আইডিয়া নেই তো তেমন, এর জন্য আর কি একটু কনফিউজ। আচ্ছা, আমিও কনফিউজড। আপনি একটা কাজ করেন, আপনি ওই যে রিফাত বাইরে একটু নক দিয়ে হ্যাঁ হ্যাঁ সবচেয়ে ভালো হয়, একটু হ্যাঁ জিজ্ঞেস করেন। জিজ্ঞেস হ্যাঁ করলে তাহলে দেখবে, হ্যাঁ, সমস্যা নেই। সেটাই ভাবতেছি, এটাই করতে হবে।
ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, পরে আচ্ছা আবার ভাই। এক সময় হচ্ছে ই করো। আর মেসেঞ্জার গ্রুপ খুলে আপনার সাথে অ্যাড আছে হয়তো ফেসবুকে? অ্যাড তো হয়েছিলাম ইনশাল্লাহ। হ্যাঁ, অ্যাড হয়েছিলাম মনে হয় আপনার সাথে। হ্যাঁ, মেসেঞ্জারে কি করবো নাকি হোয়াটসঅ্যাপে? মেসেঞ্জারে করি, সমস্যা নাই, পরে হোয়াটসঅ্যাপে যাওয়া যাবে। হ্যাঁ, এটাই করেন। হোয়াটসঅ্যাপে সারাদিন হোয়াটসঅ্যাপে খালি টুং 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 বাজতেই থাকে, আচ্ছা, আর বিরক্ত লাগে পরে গিয়ে। আচ্ছা। আমার হচ্ছে কাউন্টার মানে 6-9 অবস্থা। আমার হচ্ছে উল্টোটা। আমার মেসেঞ্জারে টুনটুন আসছে থেকে হোয়াটসঅ্যাপে রিল্যাক্স। এর জন্য বলছিলাম হোয়াটসঅ্যাপের কথা। যাই হোক, সমস্যা নাই, আপনি মেসেঞ্জারই করেন, সমস্যা নাই। আপনি যেভাবে বলা হয়। সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। আচ্ছা আসসালামু ভাইয়া, আলাইকুম। আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম।